না, স্ক্রিন শেয়ার এখনো করিনি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করছি তো, স্ক্রিন দেখা যাচ্ছে তো। না, আমি দেখতে পাচ্ছি না। তাহলে বেরিয়ে যা, বেরিয়ে গিয়ে তারপর ঢোক। বাকিরা দেখতে পাচ্ছি স্ক্রিন? হ্যাঁ দাদা, দেখতে পাচ্ছি। আচ্ছা, লাস্ট দিন অবধি আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে এই এনার্জি প্রুফ অবধি হয়েছিল মোস্ট প্রবলি, তাই তো? যে গতিশক্তি স্থিতিশক্তির যে ক্যালকুলেশন এই অবধি হয়েছিল তো লাস্ট। হ্যাঁ, এখানে তো হ্যাঁ দাদা। এখানে লেখা আছে এই পর্যন্তই হয়েছিল। তো আমরা বোর মডেলের থেকে বোরের কক্ষপথের ব্যাসার্ধ পেয়েছি। উম, প্রত্যেকটা ব্যাসার্ধে, প্রত্যেকটা কক্ষপথে ইলেকট্রনের বেগ যে পেয়েছি আমরা, এবং সেই ইলেকট্রন কতটা শক্তি পজেস করে, মানে টোটাল এনার্জি কত, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি সব মিলিয়ে সেই জিনিসটা পেয়েছি, সেই ইনফরমেশনটা পেয়েছি। হুম, আচ্ছা। তো এবার এই যে আমরা শক্তির যে ফর্মটা পেয়েছি, ফাইনাল যে এনার্জি ফর্মটা পেয়েছি, কি পেয়েছি? এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4/8 এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার, তাই তো? এখানে হাইড্রোজেনের জন্য Z1 হবে, হাইড্রোজেনের প্রথম কক্ষপথ হলে সেখানে N1 হবে, এসব হবে। যদি এগুলো না হয় তাহলে, যদি এগুলো না হয় তাহলে এটা জেড স্কোয়ার বাই এন স্কোয়ারের সাথে প্রপোর্শনাল, রাইট? তো আমরা এখানে কি করছি? আমরা এখানে ফর হাইড্রোজেন করছি, হাইড্রোজেনের জন্য জাস্ট এই জেডটা 1 হয়ে গেছে। তাহলে ফর হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের জন্য, হাইড্রোজেনের জন্য আমরা জেড যদি 1 ধরি, তাহলে শক্তির ফর্মুলাটা এটা আসছে, m × 4, বাদ বাকি যা রয়েছে রয়েছে মাইনাস, ঠিক আছে? এইবার এখানে দেখছি আমরা এটা 1/n² সাথে প্রপোর্শনাল। হুম, তাহলে ধরে নে একটা ইলেকট্রন N2 কক্ষপথ থেকে N1 কক্ষপথে গেছে। হুম, N2 কক্ষপথ থেকে N1 কক্ষপথে গেছে একটা ইলেকট্রন, ঠিক আছে? তাহলে N2 থেকে যদি N1 কক্ষপথে যায়, তাহলে ইলেকট্রনটার একটা শক্তি পার্থক্য হবে। ধর এই একটা কক্ষপথ, এই একটা কক্ষপথ, এখন একটা ইলেকট্রন এখানে রয়েছে, এখন এই কক্ষপথ থেকে ইলেকট্রনটা এইদিকে যেতে চাইছে, এই কক্ষপথ থেকে ইলেকট্রনটা এইখানে যেতে চাইছে। তাহলে লোয়ার থেকে যদি হায়ার এনার্জিতে যায়, তাহলে বাইরে থেকে কি করবে? এনার্জি নেবে, বাইরে থেকে এনার্জি নেবে, ঠিক আছে? আর যদি সেম কেস যদি উপর থেকে নিচে করে, যে উপর থেকে নিচে কক্ষপথে যদি আসে, তাহলে এনার্জি ছাড়বে, ছেড়ে দেবে এনার্জি, ঠিক আছে তো? ওকে। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে জেডটা 1 হবে। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে যদি Z1 হয়, তাহলে এটা শুধু 1/n² সাথে প্রপোর্শনাল। তাহলে যে কক্ষপথ থেকে যে কক্ষপথে আসবে, শুধু সেই কক্ষপথের নাম্বারটাই এখানে চেঞ্জ হবে, বাদ বাকি এগুলো তো সব কনস্ট্যান্ট, এগুলো তো কিছু চেঞ্জ হওয়ার নেই, এগুলো তো ধ্রুবক,
শুধু চেঞ্জ হবে এন স্কোয়ারটা। ঠিক আছে, তো এখানে আমরা কি করছি, ফোটন নির্গমন, এটা ফোটন নির্গমন দেখছি। ফোটন নির্গমন মানে কি, মানে ফোটন বেরিয়ে যাচ্ছে, তার মানে উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে আসছে ধর। ঠিক আছে, উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে আসছে, তাহলে শক্তি বেরিয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে যে ফর্মুলাটা আসছে সেই ফর্মুলাটা কি আসছে, ধর আমি এটাকে ধর n1 কক্ষপথ দিলাম আর এটাকে n2 কক্ষপথ দিলাম। ঠিক আছে, তাহলে তাহলে n2 কক্ষপথ থেকে n1 কক্ষপথে আসছে, শক্তি কোনটাই বেশি, n1 কক্ষপথে শক্তি বেশি না n2 কক্ষপথে শক্তি বেশি? n2 তে। তাহলে দেখ en2 মাইনাস en1 করেছি আমি, ঠিক করেছি, en2 মাইনাস en1, ঠিক। এখন en2 জায়গায় কি বসবে, en2 জায়গায় বসবে মাইনাস m ই টু দি পাওয়ার 4/8 এপসাইলন নট স্কোয়ার এইচ স্কোয়ার, n এর জায়গায় হবে n2 তার স্কোয়ার, এটা হচ্ছে en2 বেরোলো। ঠিক আছে, এবার মাইনাস অফ, আবার মাইনাস দিয়ে en1 হবে। তাহলে ভালো করে খেয়াল কর, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, তাহলে আলটিমেটলি কি হবে না, আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে এই E1 এর মানটা আগে বসবে আর en2 এর মানটা পরে বসবে। ঠিক আছে, ওর জন্য দেখ এখানে en2 মাইনাস en1 হয়েছে, কিন্তু এখানে আগে n1 স্কোয়ার রয়েছে, তার কারণ কি, en1 এর মান তো মাইনাস, তার আগে আবার একটা মাইনাস রয়েছে, তাই এই ভ্যালুটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, তাই এটা আগে এসেছে এটা পরে গেছে। তাহলে এসেছে কিন্তু উপর থেকে নিচে, n2 থেকে n1 এ গেছে, বুঝবি ভালো করে, n2 থেকে n1 এ গেছে। যেটা উচ্চ কক্ষপথ সেটা পরে আছে, যেটা নিম্ন কক্ষপথ সেটা আগে আছে। এই ফর্মুলাই যদি তুই ওলট পালট করে দিস তাহলে কিন্তু ভ্যালু প্লাস মাইনাসে চেঞ্জ চলে আসবে। তাও যদি তোর বুদ্ধি থাকে, তুই যদি বুঝিস যে এই যে ডেল্টা ইটা এটা কমবে না বাড়বে, তাহলে তাও তুই ওটাকে ম্যানেজ করে দিতে পারবি। ঠিক আছে, তাহলে আমি কি করছি, en2 মাইনাস en1 করছি, en2 ভ্যালু এখানে বসালাম, en1 এর ভ্যালু বসালাম, মাইনাস করলাম, দেখলাম এরকম একটা ফর্ম আসলো। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে শক্তি, যে শক্তিটা বেরিয়ে গেল, একটা ইলেকট্রন উচ্চ কক্ষপথ থেকে যখন নিম্ন কক্ষপথে আসলো তখন যে শক্তিটা বেরোলো সেটা হচ্ছে এই শক্তিটা। তাহলে এটাই হচ্ছে এইচ নিউ, এই শক্তিটাই তাহলে এইচ নিউ, ফোটনের শক্তি। এখন এইচ নিউ ইকুয়াল টু আমরা কি জানি, এইচ সি বাই ল্যামডা, নিউর জায়গায় সি বাই ল্যামডা বসিয়েছি, তার মানে এইচ সি বাই ল্যামডা ইকুয়াল টু এটা। এই পর্যন্ত ঠিক আছে, এইচ সি বাই ল্যামডা ইকুয়াল টু এটা, এই পর্যন্ত ঠিক আছে। এবার এই 1/λ রেখে বাদ বাকি আমরা এইচ সি কে ওই পাশে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, 1/λটা রেখে এইচ সি কে এ পাশে পাঠিয়ে দিয়েছি। দেখ এই যে এইচ আর সি, সেটা এইখানে একটা এইচ আর এই যে একটা সি, নিচে অলরেডি এইচ স্কোয়ার ছিল, এই এইচ স্কোয়ারটা দেখ এইচ কিউব হয়ে গেছে। ঠিক আছে না, তাহলে এবার যে ফর্মটা আসলো সেটা হচ্ছে এইরকম একটা ফর্ম আসলো, ইন্টু 1 - 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এখন এই যে কনস্ট্যান্টটা আসলো, এই তো একটা স্পেশাল কনস্ট্যান্ট, এটাকে বলা হয় রিডবার্গ ধ্রুবক। এটাকে বলা হয় রিডবার্গ ধ্রুবক, যার মান হচ্ছে 1.097 ইন্টু 10⁻7 এসআই ইউনিট। ঠিক আছে, কারণ দেখ n1 n2 এদের তো কোনো ইউনিট নেই, এটা তো কক্ষপথের সংখ্যা, তাহলে এই যে ধ্রুবকটা এর ইউনিট হবে ল্যামডা ইনভার্স, মানে দৈর্ঘ্যের ইনভার্স, ওর জন্য এটা মিটার ইনভার্স। ক্লিয়ার? তাহলে এই যে ভ্যালুটা এটা পেলি তুই কি, এটা পেলি রিডবার্গ কনস্ট্যান্ট। এই রিডবার্গ কনস্ট্যান্ট একটা ফিক্সড ভ্যালু আছে যেটা তোকে মুখস্থ রাখতে হবে, পরীক্ষা দিয়েও দেবে কিন্তু মুখস্থ রাখাটা বেস্ট। তাহলে 1/λ ইকুয়াল টু তুই কি পেলি এটা, অর্থাৎ ইলেকট্রন যদি n2 কক্ষপথ থেকে n1 কক্ষপথে জাম্প করে, তাহলে যে তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন নিঃসৃত হবে সেটা তুই এই ফর্মুলা দিয়ে পেয়ে যাচ্ছিস। কারেক্ট, সেটা তুই এই ফর্মুলা দিয়ে পেয়ে যাচ্ছিস। ঠিক আছে না, তাহলে এই ফর্মুলাটাকেই বলা হয় রিডবার্গের সূত্র। তাহলে রিডবার্গের সূত্র কি বোঝা গেল, করে ফেল তাহলে রিডবার্গের সূত্রটা। আচ্ছা, এই নোটসটা যেরকম ভাবে বানিয়েছি এটা কি ভালো লাগছে? তাহলে পরের চ্যাপ্টারের গুলো আমি এরকম ভাবে নোটস বানিয়ে নেবো তাহলে, নাকি যেরকম
আপ- বুঝতে পেরেছি, কিন্তু দাদা যখন খাতায় লিখছি না সিকোয়েন্সটা মানে উলটপালট হয়ে যাচ্ছে। সিকোয়েন্স আচ্ছা তুমি এটাকে যদি নোট যেগুলো থিওরিটিক্যাল সেগুলো ভালো লাগে, কিন্তু ওই নিউমেরিক্যাল গুলো যদি লিখে লিখে করাতে তাহলে একটু ভালো লাগতো। মানে এই ক্যালকুলেশনগুলো, তাই তো? হ্যাঁ, এই ক্যালকুলেশনগুলো লিখে লিখে করলেই বেটার হয়, তাই তো? আর ঠিক। কিন্তু নোটটা এটা ভালো লাগছে, মানে এটাও থাকুক যাতে একসাথে কম্পাইল পেয়ে যাবো। আর এই ক্যালকুলেশন গুলো লিখে করলে একটু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে পরেরটা তাই করে দেবো তাহলে। থিওরি কোশ্চেন যেগুলো থাকবে থাকবে, আর যেগুলো ডেরিভেশন যেগুলো, ওগুলো এরকমও থাকবে, আর আমি পরের নেক্সট স্লাইডে আমি সেটা হাতে করে দেবো। এটা করা একটু যাতে তাড়াতাড়ি জিনিসটা আমি টেনে দিতে পারি, এই যে মানে আমার বোঝানোটা তাড়াতাড়ি হয়ে গেলে এবার তোরা নিজে লিখলি, কারণ তোদের লেখাটাকে আমি স্কিপ করতে পারবো না। আমার লেখাটা যদি আমি আগে থেকে লিখে নিয়ে আসি তাহলে সুবিধা হবে। এটাও ঠিক, লিখলে পরে স্টেপ বাই স্টেপ জিনিসটা যাওয়া যায় আর কি, তাতে জিনিসটা আরও ভালো হয়। সেটা তো ডেফিনেটলি সবসময়ের জন্যই ভালো সেটা। কিন্তু এটার আবার বেনিফিট হচ্ছে, এটাতে আমি অনেক ইমেজ টিমেজ দিতে পারছি, অনেক মানে আমি থার্মোডাইনামিক্সের নোটস বানিয়েছি, কত সুন্দর নোটস হয়েছে দেখ, মানে অসাধারণ নোটস হয়েছে। তোদেরও থার্মোডাইনামিক্স পড়িয়েছি, কিন্তু তো লিখে লিখে পড়েছি, এখানে প্রত্যেকটা সিনের ছবি দেওয়া গেছে, বানানো তৈরি পসিবল হয়েছে। এটা থার্মোডাইনামিক্সের নোটস। ডেরিভেশনগুলো তো বোরিং লাগে, কিন্তু এই গ্রাফ ট্রাফগুলো তো ইম্পর্টেন্ট আর কি, গ্রাফ ট্রাফগুলো হেল্প করে অনেকটা। আচ্ছা, করে ফেল এটা। গ্রুপে দিয়ে দেবে। হ্যাঁ বল। আমি বললাম থার্মোডাইনামিক্সের এই নোটস গুলো একটু গ্রুপে দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দাদা এখানটায় যে সূত্রটা এসছে এটা তো জেনারেল ইকুয়েশন, মানে লোয়ার স্টেট থেকে আপার স্টেটে যাচ্ছে বা আপার স্টেট থেকে লোয়ার স্টেটে যাচ্ছে, সেটা ডেল এর ভ্যালু দেখে বোঝা যাবে। শোন, এটা হচ্ছে, হ্যাঁ এটা জেনারেল, মানে এটা হচ্ছে এটা হচ্ছে ফাইনাল, এটা হচ্ছে ইনিশিয়াল, ঠিক আছে? এন ওয়ানটা হচ্ছে ফাইনাল, তোর এখানে N1 N2 না লিখে NF লিখতে পারিস আর NI লিখতে পারিস, হ্যাঁ ঠিক দাদা আছে? বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এটা N ইনিশিয়াল, এটা N ফাইনাল। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে তুই এটা মাইনাস করেছিস, তোর কি ভ্যালু আসবে? এটা পজিটিভ, এটাতে ডেল ইটা আসবে পজিটিভ ভ্যালু আসবে এখানে। তো পজিটিভ ভ্যালু আসা মানে ওটা এমিট করেছে, মানে এনার্জিটা ছেড়েছে। এবার এখানেই যদি সে এটা 2 থেকে 3-এ উঠতো, তাহলে সেক্ষেত্রে তো ফাইনাল এটা হতো 3, আর 2 এটা হতো, মানে বুঝতে পেরেছিস তো? মানে যদি এটা 2 থেকে 1-এ না নেমে যদি এটা 1 থেকে 2-তে যেত, তাহলে এটা 2 হতো, এটা 1 হতো, কিন্তু তখন কিন্তু এই ভ্যালু নেগেটিভে চলে আসতো। তার মানে তখন বুঝতে হতো যে এনার্জিও অ্যাবজর্ব করবে, মানে হুম। দাদা, মানে এক মিনিট এক অ্যাবজর্ব মিনিট, বলতে তো বুঝতে উল্টো পারছি না। উল্টো বলে ফেলেছি। হায়ার থেকে নিচে নামলো, হ্যাঁ এমিট করবে, হ্যাঁ ঠিকই বলেছি, নিচ থেকে উপরে উঠবে অ্যাবজর্ব করবে, ঠিকই আছে। এবার অ্যাবজর্ব
তো ডেইলির ভ্যালু পজিটিভ। ওই ডে অ্যাবজর্ব এমিশন ডেলে ভ্যালু পজিটিভ নেগেটিভ ওসব বুঝতে যাবি না, ইনিশিয়াল ফাইনাল বুঝবি। তুই ইনিশিয়াল টু ফাইনাল যাচ্ছিস, ক্লিয়ার কর, তুই ইনিশিয়াল টু ফাইনাল যাচ্ছিস, এটা থার্মোডাইনামিক্স না, এটা ইনিশিয়াল টু ফাইনাল তুই যাচ্ছিস। তোর ভ্যালু যদি নেগেটিভ আসে, তোর ভ্যালু যদি নেগেটিভ আসে, তুই তুই অলওয়েজ করছিস কিন্তু তুই অলওয়েজ করছিস হচ্ছে 1/final -1/initial। না 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 না, দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা হচ্ছে গিয়ে N2 থেকে N1 এসেছিল, তাই তো? এই যে এইটা দেখ ভালো করে, আমি এই যে ফর্মুলাটা বসিয়েছি, এটা কি ফর্মুলা বসিয়েছি আমি? আমি ইনিশিয়াল মাইনাস ফাইনালের ফর্মুলা বসিয়েছি। এটা ইনিশিয়াল তো, N2 থেকে বেরিয়েছিল তো, এটা N2 থেকে N1 যাচ্ছে তো। তো এই এই যে গ্যাপটা আমি দিয়েছি, এটা ইনিশিয়াল মাইনাস ফাইনাল দিয়েছি। তো সেই ইনিশিয়াল মাইনাস ফাইনাল এর ভ্যালু যদি পজিটিভ আসে, ইনিশিয়াল মাইনাস ফাইনাল এর ভ্যালুটা যদি পজিটিভ আসে, তার মানে কি ইনিশিয়ালটা বড় ছিল, তার মানে কি ইনিশিয়ালটা বড় ছিল। কি বললাম বুঝতে পারলি? হ্যাঁ বল। আর যদি ভ্যালুটা দাঁড়া ওর কোশ্চেনটা করে নিক, হ্যাঁ বল। আর যদি ভ্যালুটা দাঁড়া ধ্রুব, নেগেটিভ আসে, দাঁড়া ধ্রুব কোশ্চেন, তাহলে কিন্তু ছোট পৌলমি একজন যখন কোশ্চেন করবে ওর মধ্যে কথা বলবি না, ঠিক আছে? আগে ধ্রুব কোশ্চেনটা করে নিক, তারপর পৌলমি বলবি, বল ধ্রুব বল। বলছে যে কোনো কিছু চেঞ্জ বের করতে হলে আমরা তো ফাইনাল মাইনাস এডিশন করি, মানে ফাইনাল স্টেট থেকে ইনিশিয়াল স্টেটটা মাইনাস করি। তাহলে এখানে তো দাদা ফাইনাল স্টেটটা হলো N2 এর স্টেটটা, আর ইনিশিয়াল স্টেটটা হলো N1 এর স্টেটটা। ওই জন্যই তোকে তো বললাম আমি যে তুই প্লাস মাইনাস কোনো রুল মনে করবি না। তুই যেটা বলছিস, তুই যে ফাইনাল ফাইনাল মাইনাস ইনিশিয়াল করবি, তুই সেটা কর, সেটা করে যেটা আসবে তুই সেটা বলবি। ওর জন্য ওর জন্য আমি বললাম যে এটার কোনো ফর্মুলা নেই, মানে এটা আমি এখানে EN2 মাইনাস EN1 লিখে দিচ্ছি বলে এটা এসেছে। তুই বলবি স্যার দাদা আমি ফাইনাল মাইনাস ইনিশিয়াল করবো, তা কর, অসুবিধা কি আছে? কিন্তু তুই যেটা করবি তুই সেই রেসপেক্টে আনসারটা দিবি। এমন কোনো নিয়ম নেই যে ডেল্টা ই পজিটিভ মানে অ্যাবজর্পশন হবে, নেগেটিভ মানে এমিশন হবে, এরকম কোনো নিয়ম নেই কিন্তু। আমি যে কি নিচ্ছি সেটার উপরেই ডিপেন্ড করে। যেমন হ্যাঁ, যেমন এই মানে তুই কি ধরছিস, যেমন আমি এখানে কি ধরেছি, যে হায়ার থেকে লোয়ারে নামছে, তাই হায়ার মাইনাস লোয়ার করেছি। আমি জানি যে কারণ লোয়ার মাইনাস হায়ার করলে আমার নেগেটিভ আসবে, ওর জন্য আমি হায়ার মাইনাস লোয়ারই করেছি। এবার আমার হায়ারটা তো ইনিশিয়াল, আর লোয়ারটা তো মানে ফাইনাল, তাই আমার ইনিশিয়াল মাইনাস ফাইনাল হয়েছে, বুঝতে পেরেছি। ঠিক আছে? বল এবার পৌলমি বল। বলছি N2টা যদি N1 এর থেকে বড় হয় তাহলে তো ভ্যালুটা মাইনাসে চলে আসবে। N2টা যদি N2 N2টা এর মানটা ধরো N1 এর থেকে বড়, ধরো N1টা হ্যাঁ আর হ্যাঁ N2টা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেগেটিভ, যা তাহলে তো নেগেটিভে চলে হ্যাঁ, আসবে। আসবে আসবে, কোনো অসুবিধা নেই, যা আসবে আসবে সেটাই লিখবি তুই। শুধু বুঝে করবি যে তুই যে মাইনাসটা করছিস, তুই যে এনার্জি গ্যাপটা করছিস, সেটা কাকে থেকে কাকে মাইনাস করছিস। উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরকে মাইনাস করছিস, না নিম্ন থেকে উচ্চকে মাইনাস করছিস, এইটা তুই শুধু বুঝে ছবিটা মানে ফর্মুলাটা লিখবি। তাতে প্লাস আসুক মাইনাস আসুক যা খুশি তাই আসুক, ঠিক আছে। ঠিক আছে? আর ল্যাগিং হয়েছিল বলেই ভুলটা হয়ে গেছে। আমি দেখছি কি মানে আমার কথা শেষ হয়ে গেছে, তারপর ওর কথা শুনতে পাচ্ছি, ওই কারণেই ভুলটা হয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এটা টোকা হয়ে গেছে সবার রিডব্যাক সূত্রটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইবার তাহলে আমরা কি ফর্মুলা পেলাম, না কোনো ইলেকট্রন যদি N2 কক্ষপথ থেকে, কোনো ইলেকট্রন যদি N2 কক্ষপথ থেকে N1 কক্ষপথে যদি আসে, তাহলে সেই ইলেকট্রনটাই ল্যামডা তরঙ্গদৈর্ঘ্যের আলো নিশ্চিত করবে বা নিঃসরণ করবে, ঠিক আছে? তাহলে এবার আমরা এখানে একটা স্পেকট্রাম ল্যাডার দেখছি, একটা কিরকম ল্যাডার দেখছি, তার মানে কি N2
N2 থেকে N1 এ আসতে পারে, N2 থেকে N1 এ আসতে পারে, তাই তো? তাহলে N2 থেকে N1 এ আসছে এরকম কতগুলো কেস হতে পারে সেটা দেখছি। তা ধর এটা হচ্ছে কি আমার প্রথম শক্তি স্তর N1, মানে N এর মান 1, তবে N এর মান 2, N এর মান 3, N এর মান 4, N এর মান 5, N এর মান 6, এই ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করছিস, নিচ থেকে যত উপরে উঠছি শক্তি স্তরগুলো ঘন হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে শক্তি স্তর E প্রপোর্শনাল টু 1/n²। n এর মান যত বাড়বে শক্তির মান মানে সেই হারে মানে মানে ইনভার্সলি বাড়বে, বাড়বে কিন্তু সেটা ইনভার্সলি বাড়বে। ইনভার্সলি বৃদ্ধি হওয়া মানে কি, মানে n যদি ডবল হয়ে যায়, ধর n এর মান 1, তাহলে ওটা -1/n² না? E proportional to -1/n²। হ্যাঁ E প্রপোর্শনাল টু -1/n²। তো এর ভ্যালু ধর -13.6 বাই n এর মান যদি আমি 1 ধরি, তাহলে E1 কত হচ্ছে -13.6। কিন্তু যেই আমি এটাকে ডাবল করব, n এর মানটা যে ডাবল করব মানে 2 নম্বর কক্ষপথে যাবো, তখন এটা হয়ে যাবে 13.6/4 মাইনাস, তাহলে -3.4। ঠিক আছে, -3.4। এরপরে যখন আমি এটাকে ট্রিপল করব তখন E3টা হয়ে যাবে, E3টা হয়ে যাবে -13.6/3×9। তাহলে এটা কত হচ্ছে 9×9, 5×9 = 45, 9×9 -1 পয়েন্ট। এবার দেখ এই যে E1 থেকে E2 যে গ্যাপটা হয়েছিল, দেখ তার থেকে দেখ E2 থেকে E3 গ্যাপটা কিন্তু অনেক ছোট, তাই না? E2 থেকে E3 যে গ্যাপটা সেটা দেখ অনেক ছোট। ওর জন্য এই যে প্রথমে গ্যাপটা অনেক বড়, তারপরে গ্যাপটা ছোট, তারপরে গ্যাপটা আরো ছোট, আরো ছোট, যত উপরে দূরের দিকে যেতে থাকবি তত ছোট হতে থাকবে। তো একটা তো এই জিনিস বোঝা গেল যে এই যে শক্তি স্তরগুলো, সেই শক্তি স্তরগুলো এরকম হয়। আর আচ্ছা, এবার কি বললাম যে N2 থেকে N1 এ আসবে, তো সেটা কতগুলো কেস হতে পারে। ধর এটা হচ্ছে N1, এখন N2 এটা হতে পারে, মানে দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসতে পারে, প্রথম অক্ষে মানে প্রথম শক্তি স্তরে আসতে পারে। কোনো ইলেকট্রন তৃতীয় থেকেও প্রথম শক্তি স্তরে আসতে পারে, তৃতীয় থেকে দ্বিতীয়তেও আসতে পারে, সেটাকে অন্য জায়গায় ধরেছি, সেটাকে এখানে ধরতে হবে। ওখানে ওটা মিস করে গেছে কোনো কারণে, সেটাকে এখানে ধরতে হবে। এই যে, শোনা যাচ্ছে কথা আমার? হুম। তো দাদা শোনা যাচ্ছে। হ্যাঁ, তো দ্বিতীয় থেকে প্রথম কক্ষপথে আসতে পারে, তৃতীয় থেকে আসতে পারে, চতুর্থ থেকে আসতে পারে, পঞ্চম থেকে আসতে পারে, মানে N2 যেটা ধরছি না, সেটা এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা N1 এটা। তাহলে আমরা দেখছি যে যে এই যে 1 নম্বর কক্ষপথে উপরে সবকটা শক্তি স্তর থেকে ইলেকট্রন নামতে পারে, কিন্তু সবাই নামছে 1 নম্বরে। আবার 2 নম্বরেও তার উপরে যে শক্তি স্তরগুলো আছে সেখান থেকে ইলেকট্রন নিচে নামতে পারে, 3 থেকে নামতে পারে, 4 থেকে নামতে পারে, 5 থেকে, 6 থেকে, 7 থেকে, 8 থেকে নামতে পারে। আবার 3 নম্বর কক্ষপথেও তার উপরের থেকে 4 থেকে নামতে পারে, 5 থেকে, 6 থেকে, 7 থেকে, 8 থেকে নামতে পারে। ঠিক তেমনি 4 নম্বর শক্তি স্তরও 5 থেকে নামতে পারে, 6 থেকে নামতে পারে, এরকম করে নামতে পারে। তো এই যে ট্রানজিশনগুলো, এই ট্রানজিশনগুলোকে এক একটা শ্রেণী বিন্যাস করে দেওয়া হয়েছে, মানে একটা শ্রেণীতে ফেলে দেওয়া হয়েছে। যেহেতু সবাই 1 নম্বরে নামছে, এখানে সবাই 2 নম্বরে নামছে, এখানে সবাই 3 নম্বরে নামছে, সবাই 4 নম্বরে নামছে, সবাই 5 নম্বরে নামছে। তাই বলছে যে সমস্ত ইলেকট্রনগুলো যে কোনো শক্তি স্তর থেকে 1 নম্বরে নামছে, তাদেরকে আমরা বলবো, তাদেরকে আমরা লিম্যান সিরিজের মধ্যে ঢুকিয়ে দেবো।
তাদেরকে আমরা লিম্যান সিরিজের মধ্যে ঢুকিয়ে দেবো। বলছে যে কোনো ইলেকট্রন যারা কিনা উচ্চ শক্তি স্তর থেকে 2 নম্বর কক্ষে নামছে, 2 নম্বর শক্তিতে নামছে শক্তি স্তরে, তাদেরকে আমরা বামা সিরিজ ধরছি। তার উপরেরটার জন্য তাদেরকে আমরা প্যাশন সিরিজ বলছি, তার উপরেরটার জন্য আমরা তাকে ব্র্যাকেট বলছি, তার উপরেরটার জন্য আমরা তাকে ফান্ড বলছি, পিটা উজ্জ্ব থাকে। বুঝতে পারলাম? তাহলে এইরকম করে শ্রেণীবিন্যাস করা হয়েছে, 5টা শ্রেণী, আরো এর উপরে হয়তো আরো রয়েছে, সেগুলো অন্য নাম হতে পারে। ঠিক আছে? তাহলে এইবার এই যে এক একটা শ্রেণী আছে না, এই এক একটা শ্রেণীতে তাহলে আমরা এই যে এক একটা শ্রেণীতে আমরা যে শক্তি বাইরে বেরোতে দেখব, সেই শক্তিটার একটা রেঞ্জের মধ্যে থাকবে। কেন বলতে একটা রেঞ্জের মধ্যে থাকবে? কারণ দেখ, এইখানে এই যে শ্রেণীটা, প্রথম যে শক্তি স্তরটা, সেখানে সব থেকে কাছের থেকে আসতে পারে এই ইলেকট্রনটা, 2 থেকে 1-এ আসতে পারে। ঠিক আছে? সব থেকে কাছে আসতে পারে 2 থেকে 1-এ। তাহলে 2 থেকে 1-এ যদি আসে, তাহলে তার জন্য একটা শক্তি বেরোবে ল্যামডা। এবং সব থেকে দূর থেকে আসা মানে সেটা অসীম থেকে কেউ আসতে পারে 1-এ, তার জন্য একটা ল্যামডা বেরোবে। তাহলে এই যে একটা সব থেকে কাছের যে ল্যামডা বেরোলো, ধরো এটার নাম ল্যামডা 1 দিলাম, আর সব থেকে দূরের যে একটা ল্যামডা বেরোলো ল্যামডা 2 দিলাম, এই ল্যামডা 1 থেকে ল্যামডা 2 এর মধ্যে বাদবাকি এই সমস্ত জিনিসগুলো পড়ছে। অর্থাৎ তাহলে প্রত্যেকটা শ্রেণীর জন্য, এই যে প্রত্যেকটা শ্রেণী, এই প্রত্যেকটা শ্রেণীর জন্য একটা নিম্নতম একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে। মানে নিম্নতম মানে আমি বলছি সব থেকে নিম্ন ট্রানজিশনের জন্য, মানে সব থেকে নিয়ারেস্ট ট্রানজিশনের জন্য একটা তরঙ্গ দৈর্ঘ্য পাবি, আর ফার্দেস্ট ট্রানজিশনের জন্য মানে সব থেকে দূরের যে ট্রানজিশন তার জন্য একটা তরঙ্গ দৈর্ঘ্য পাবি। এবং এই তরঙ্গ দৈর্ঘ্য দুটো হবে হচ্ছে গিয়ে এই সিরিজের রেঞ্জ, এই সিরিজের রেঞ্জ হবে সেটা। ঠিক তেমনি এই সিরিজেরও একটা রেঞ্জ আছে, এই সিরিজের একটা রেঞ্জ আছে, এটারও রেঞ্জ আছে, এটারও রেঞ্জ আছে। অসীমে শক্তি শূন্য হয়, কারণ তখন গিয়ে মুক্ত হয়ে যায়। এখন এটা বলার উদ্দেশ্য কি? এটা বলার উদ্দেশ্য এটাই যে পরীক্ষায় তোদের যে কোশ্চেনটা আসে সেটা কি আসে, তোকে বলবে লিম্যান সিরিজে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের মান কত, এটা তোকে দেবে, কিচ্ছু বলবে না। বলবে লিম্যান সিরিজের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের মান কত বা সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের মান কত, এটা তোকে বলবে। এবার দেখ সর্বোচ্চ কোনটা হবে, সর্বনিম্ন কোনটা হবে, সেটা এখানে দেখিয়েছি আমি, এইখানে এই ছবিটা দেখ। দেখ, লিম্যান মানে সবাই 1 নম্বরে নামবে। এখন সব থেকে কাছ থেকে আসতে পারে কে? 2 নম্বর থেকে। আর সব থেকে দূর থেকে আসতে পারে কে? ইনফিনিটি থেকে। এখন যে সব থেকে কাছ থেকে আসছে সে বেশি শক্তি ছেড়ে আসবে, নাকি যে সব থেকে দূর থেকে আসছে সে বেশি শক্তি ছেড়ে আসবে? সব থেকে দূর থেকে যে আসছে সে সব থেকে বেশি শক্তি ছেড়ে আসবে। তাহলে এই দূরের ক্ষেত্রে শক্তিটা বেশি। এখন এইচ নিউ যদি বেশি হয় তাহলে তার কম্পাঙ্ক বেশি, আর কম্পাঙ্ক যদি বেশি হয় তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? কম হবে। তাহলে সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য পাবি কখন? না যখন ইনফিনিটি থেকে কোনো ইলেকট্রন n1 ইকুয়াল টু 1 মানে 1 নম্বর শক্তি স্তরে আসছে, তখন সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য পাবি। আর সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য পাবি, সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য তথা সব থেকে কম কম্পাঙ্ক। তোরা কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য পড়ে যাবি, পরীক্ষায় কম্পাঙ্ক দিয়ে দেবে তোকে, আরো ইজি। কিন্তু তোরা তরঙ্গ দৈর্ঘ্য নামিয়ে দিয়ে চলে আসবি, কারণ তোরা দেখবি কোশ্চেন কমন পড়ে গেছে, সর্বোচ্চ সর্বনিম্ন দেখে ফেলেছিস। তারপর ওটা তরঙ্গ দৈর্ঘ্য আছে না কম্পাঙ্ক আছে ওসব দেখার দরকার নেই, তো সর্বোচ্চ সর্বনিম্ন না ওখানে একটাই কোশ্চেন আছে, তা নয় কিন্তু। অন্ধের মতো পরীক্ষা মানে দিয়ে সেটাতে খুব একটা ফায়দা হয় না। তাহলে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য তথা সর্বনিম্ন কম্পাঙ্ক তথা সর্বনিম্ন শক্তি নিশ্চিত হবে কোন কেসে? না যখন ইলেকট্রন 2 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বর কক্ষপথে জাম্প করবে। বোঝা গেছে? তাহলে ফর্মুলা কি হবে? ফর্মুলা হবে 1/λ ম্যাক্স। ল্যামডা ম্যাক্স কখন হচ্ছে? যখন কম শক্তি নিশ্চিত হচ্ছে।
তাহলে ল্যামডা ম্যাক্স ইকুয়াল টু আর ইন্টু 1 বাই এটা কি হবে n1 স্কোয়ার, n1 তো এখানে 1 অলরেডি এই সিরিজের জন্য, এখানে এটা কি দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে n1টা কি হয়ে গেল 1 হয়ে গেল, আর n2টা চলবে, তার মধ্যে এই 2 আর ইনফিনিটি এটা হচ্ছে আমাদের এই সর্বোচ্চ আর সর্বনিম্নের জন্য কাজে লাগছে। যাই হোক, n1টা এখানে 1 বসেছে, n2টা এখানে 2 বসেছে, আর এখানে ইনফিনিটি বসেছে। তাহলে এটা কি হলো, এটা হচ্ছে আর 1 মাইনাস 1/4, তাহলে এখানে 3/4 আসবে, তাহলে 3/4 ইন্টু আর, হুম, এটা 1 বাই ল্যামডা ম্যাক্স, তাহলে ল্যামডা ম্যাক্স কি হবে, এটা উল্টে যাবে, তার মানে 4/3 আর হবে, 4/3 আর হলো 4/3, আর এর মান হচ্ছে 1.097 ইন্টু 10⁻⁷। এটা যদি তুই ক্যালকুলেট করিস তাহলে 1216 অ্যাংস্ট্রম আসবে। যদি ক্যালকুলেটর যদি না দেয় তাহলে এটাকে 1 ধরে নিবি, কারণ এটা একের কাছাকাছি, তাহলে সেক্ষেত্রে 10⁻7টাকে উপরে তুলে দিবি, 10⁻⁻7 হয়ে যাবে উপরে, 10⁻⁻7, 10⁻⁻7, এর সাথে তুই 10⁻10 গুণ করে এটাকে অ্যাংস্ট্রম করে নিতে পারিস, তাহলে সেক্ষেত্রে এটা 4000 আসবে। 3 দিয়ে 4000কে ভাগ করে দিবি, 3 3, 3 3 9, ওই 1300 সামথিং চলে আসবে, 1333 চলে আসবে, এটুখানির জন্য অনেকটা বেড়ে যাবে। তার থেকে ভালো না করে এটাকে অ্যাপ্রক্সিমেটলি রেখে দেওয়াটাই বেটার আর কি। হ্যাঁ বল, কি বলছিস? এই সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যটা আরেকবার বলে দিন। সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য হ্যাঁ, বল, লিম্যান সিরিজটা কোন শ্রেণীটাকে, মানে কোন শ্রেণীটাকে আমরা লিম্যান সিরিজ বলছি? প্রথম শ্রেণীটা, প্রথম শ্রেণী মানে কি আবার? মানে প্রথম কক্ষপথ, ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথ, হ্যাঁ দ্বিতীয় ইলেকট্রন কক্ষপথ, উচ্চ কক্ষপথ থেকে যদি দ্বিতীয় কক্ষপথে আসে, ইলেকট্রন উচ্চ কক্ষপথগুলো দিয়ে যদি প্রথম কক্ষপথে আসে, এটা হচ্ছে এটা হচ্ছে n1, হ্যাঁ, এটা হচ্ছে প্রথম কক্ষপথ, আর এটা দ্বিতীয়, এটা তৃতীয়, ডট 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 ডট, এটা ইনফিনিটি, এটা ইনফিনিটি, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এরকম, ঠিক আছে। এবার বল যে ইলেকট্রন যদি 2 নম্বর কক্ষপথ থেকে আসে 1 নম্বর কক্ষপথে, তাহলে শক্তি ছাড়বে না শক্তি শোষণ করবে? ছাড়, ইলেকট্রন 2 থেকে যদি 1-এ আসে তাহলে শক্তি ছাড়বে না শোষণ করবে? বল দিব্যাঙ্কে বল। ছাড়বে শক্তি। ছাড়বে, তাই তো, তাহলে শক্তি ছাড়লো। শক্তি আমরা জানি যে E = h², ঠিক আছে। এবার বল যদি ইনফিনিটি থেকে একটা ইলেকট্রন আসে, ইনফিনিটি বাদ দে, এবার বল যদি 3 নম্বর কক্ষপথ থেকে একটা ইলেকট্রন যদি 1 নম্বর কক্ষপথে আসে, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রনটা কি শক্তি ছাড়বে না শোষণ করবে? সেক্ষেত্রেও ছাড়বে। সেক্ষেত্রেও ছাড়বে, ভেরি গুড, সেক্ষেত্রেও E = h² হবে। এই দুটো শক্তি কি সমান হবে, না কোনোটা বেশি হবে কোনোটা কম হবে? দিব্যাঙ্কাই বলবি শুধু। কোনোটা বেশি কোনোটা কম। আচ্ছা, এটার নাম দিলাম E1, এটার নাম দিলাম E2, তার জন্য এটা নিউ 2, এটা নিউ 1। এবার বল E1 বেশি না E2 বেশি? E2 বেশি হবে। ভেরি গুড। তাহলে E2 যদি বেশি হয়, কেন E2 বেশি হবে, না উঁচু থেকে আসছে অনেক বেশি, এই গ্যাপগুলোই তো শক্তি স্তরের গ্যাপ, তাহলে এই গ্যাপটার থেকে তো এই গ্যাপটা বড়, তাহলে এইখানে শক্তি বেশি কমবে আর কি, তাই না, তাহলে বেশি শক্তি ছাড়বে এখানে। তাহলে E2 তাহলে যদি E1 এর থেকে বড় হয়, E2 যদি E1 এর থেকে বড় হয়, তাহলে নিউ 2 আর নিউ 1 এর মধ্যে কে বড়? নিউ 2 বড়। ভেরি গুড, তাহলে নিউ 2 বড় নিউ 1 এর থেকে, তাই তার মানে
এই যে আলোটা নিশ্চিত হবে এখান থেকে, সেই আলোর কম্পাঙ্ক এই আর এইখানে যে আলোটা বেরোবে তার থেকে বেশি। ঠিক আছে তো? তাহলে এবার নিউ টু যদি নিউ টু মানে কম্পাঙ্ক ইকুয়াল আমরা জানি সি বাই ল্যামডা, তাহলে সি বাই ল্যামডা টু এটা গ্রেটার দ্যান সি বাই ল্যামডা ওয়ান। সি সি কেটে গেল, ল্যামডা ওয়ান ল্যামডা টু যদি তুই কোনাকুনি গুণ করিস তাহলে তুই পাবি ল্যামডা ওয়ান গ্রেটার দ্যান ল্যামডা টু। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কোনটার বেশি হলো তাহলে? নিউ ল্যামডা 2 এ না ল্যামডা 1 এ। ল্যামডা ওয়ানে, যেটার কম্পাঙ্ক কম সেটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, সেটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। আর যেটার কম্পাঙ্ক বেশি সেটার তরঙ্গ দৈর্ঘ্য কম। তাহলে এটার জন্য তরঙ্গ দৈর্ঘ্য কম হলো না বেশি হলো? বেশি হলো। এর থেকে বেশি কি তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য এর থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য এর থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া সম্ভব এখানে? না, কেন বলতে পাওয়া সম্ভব না? কম্পাঙ্কটা কম তাই। এটা তো সব থেকে কম কম্পাঙ্ক, এর নিচে তো আর কোনো শক্তি স্তর নেই যেখান থেকে ইলেকট্রন আসবে আরো কম শক্তি ছাড়বে। তাহলে সব থেকে কম শক্তি তো এইখানেই ছাড়ছে। হুম হুম তাহলে সব থেকে কম শক্তি যদি হয় তাহলে সব থেকে কম কম্পাঙ্ক, আর তাহলে সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এর থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য আর ছাড়া সম্ভব? না। ভেরি গুড। আচ্ছা, এবার এই 3 থেকে যখন একে আসলো তখন যে তরঙ্গ দৈর্ঘ্যটা ছেড়েছে সেটা এটার থেকে ছোট, তাই তো? হ্যাঁ এর হ্যাঁ এর থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্য কি, তরঙ্গ দৈর্ঘ্যের আলো কি এখান থেকে বের করা সম্ভব? এর থেকে মানে এই যে 3 থেকে একে আসছে, 3 থেকে একে আসছে যে এখানে যে শক্তিটা ছাড়ছে সেই শক্তির যে তরঙ্গ দৈর্ঘ্যটা, সেই তরঙ্গ দৈর্ঘ্যটা এই তরঙ্গ দৈর্ঘ্যের থেকে কম। কেন কম? উচ্চ স্তর থেকে আসছে। উচ্চ স্তর থেকে আসছে, তাই শক্তি বেশি, তাই কম্পাঙ্ক বেশি, তাই তরঙ্গ দৈর্ঘ্য কম হয়েছে। আরো কম। হুম তাহলে আমি বলছি যে এই 3 থেকে একে যখন এসেছে যে তরঙ্গ দৈর্ঘ্যটা বেরিয়েছে, এর থেকেও কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো কি এই পুরো মানে শক্তি স্তরের মধ্যে পাওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব। কি করে পাওয়া আরো সম্ভব? উচ্চ স্তরে আরো উচ্চ স্তরে গেলে আরো কম কম্পাঙ্ক হবে। ভেরি গুড। যদি 4 থেকে যদি আসে, 4 থেকে যদি আসে তাহলে আরো বেশি আলো বেরোবে, বেশি শক্তি, তাহলে আরো বেশি কম্পাঙ্ক, তাহলে আরো কম, বেশি কম্পাঙ্ক মানে কম তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে আরো ছোট তরঙ্গ দৈর্ঘ্য বেরোবে। তাহলে আমি যদি বলি তোকে সব থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্য বের করতে চাই আমি, তাহলে কোথার থেকে ইলেকট্রনকে আনতে হবে? ইনফিনিটি। তখন ইনফিনিটি থেকে ইলেকট্রনটাকে আনতে হবে। তার মানে এই n2 n1 বাদ দে, ইনফিনিটি থেকে যদি তুই 1 নম্বর কক্ষপথে আনিস তখন সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য পাবি তুই, বুঝিসনি? হ্যাঁ বুঝেছি। সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কে লিখবে? ল্যামডা। ঠিক আছে, এটাকে ল্যামডা মিন বলছি আমরা। আর 2 নম্বর কক্ষপথ থেকে যদি 1 নম্বর কক্ষপথে আসে তখন সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা, যেটাকে ল্যামডা ম্যাক্স বলছি আমি। বুঝতে পারলাম? হুম। তাহলে সেই ল্যামডা ম্যাক্সের ভ্যালু এটা। আর ল্যামডা মিন ক্যালকুলেট করতে গেলে মানে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য ক্যালকুলেট করতে গেলে তোকে অসীম থেকে ওটাকে আনতে হবে। তাই n1 এর জায়গায় তো 1 বসিয়ে দিয়েছি, আর n2 এর জায়গায় ইনফিনিটি বসাতে হবে, এই পার্টটা 0 হয়ে যাবে, এটা জাস্ট আর হবে। আর এর মান 1 বাই ল্যামডা আর হলো, তাহলে ল্যামডা ইকুয়াল টু 1 বাই আর হবে, তাহলে 1 বাই এটা হবে মানে রিডবাক কনস্ট্যান্ট, এবং এটা ক্যালকুলেট করলে পরে ভ্যালুটা আসবে 912 অ্যাংস্ট্রম। তার মানে লিম্যান সিরিজে তুই 912 অ্যাংস্ট্রম থেকে 1216 অ্যাংস্ট্রমের তরঙ্গ দৈর্ঘ্য পাবি। কি বললাম, বোঝাতে পারলাম? নশো 912 থেকে 1216 অ্যাংস্ট্রমের তরঙ্গ দৈর্ঘ্য পাবি। আর আমাদের দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্য কোথা থেকে শুরু হয়? দৃশ্যমান কত কত থেকে শুরু হয়? 4000 4000 থেকে। 4000 তাহলে দৃশ্যমানের আগে এটা পড়ছে। ওর জন্য দেখ এখানে লেখা যে লিম্যান সিরিজের থেকে যে তরঙ্গ দৈর্ঘ্য বেরোয় সেগুলো সব অতিবেগুনি রেঞ্জে পড়ে, এবং এটাই পরীক্ষায় কোশ্চেন আসে। লিম্যান সিরিজের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের মান নির্ণয় করো, এবং এই তরঙ্গগুলি তরঙ্গ যে শ্রেণী সেই তরঙ্গ, সরি তরঙ্গ শ্রেণী মানে হচ্ছে গিয়ে
ওটাকে কি বলে ইলেকট্রোম্যাগনেটিক যে স্পেকট্রাম আর কি। হ্যাঁ, তড়িৎচুম্বকীয় তরঙ্গের কোন রিজিয়ানে পড়ে এই শ্রেণীর তরঙ্গগুলো, মানে এই শ্রেণীর থেকে যে শক্তিগুলো বেরায় লিম্যান সিরিজ থেকে। তোকে তো সর্বোচ্চ সর্বনিম্ন বের করতেই হবে, তার সাথে তোকে বলতে হবে যেটা অতিবেগুনি রেঞ্জে পড়ে। হুম, তাহলে ঠিক এইভাবে পরেরগুলো আছে। লিমেন সিরিজটাকে কমপ্লিট কর তোরা। লিমেন সিরিজটা লিখে রাখ, ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। প্রিভিয়াস ইয়ার পেপার দেখলে বুঝতে পারবি। এখানে স্টার মেরে দিচ্ছি। দা, হুম, বলছি কি সেই পোটেনশিয়াল ডিফারেন্স দিয়েও কি এটা বলতে পারি আমরা? ওই দূরের সারিতে তো পোটেনশিয়াল ডিফারেন্স বেশি, মানে আনতে এনার্জি বেশি লাগবে, মানে ওইটা দিয়েও কি এটা বলা যায়? সেই এনার্জি বার করতাম না, যে পোটেনশিয়াল ডিফারেন্স ইনটু যে চার্জটা ইয়ে করতাম, যার পোটেনশিয়াল ডিফারেন্স বেশি তার এনার্জি বেশি লাগবে আনতে। হুম, যা পোটেনশিয়াল ডিফারেন্স বেশি তার আহ, হ্যাঁ, প্রত্যেকটা কক্ষপথের তো পোটেনশিয়াল এনার্জি রয়েছে তো। না প্রত- মানে ওই দূর থেকে একে আসছি আর তিন থেকে একে আসছি, মানে হুম, ওটাই পোটেনশিয়াল ডিফারেন্স বেশি, ওর জন্য তোমার এনার্জিটাও বেশি ছাড়বে এরকম। হ্যাঁ, 100 বার, সেটা তো বটেই আর কি। শুধু এবার তুই শুধু এখানে পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স ক্যালকুলেট করবি না, এখানে পোটেনশিয়াল প্লাস কাইনেটিক করতে হবে, কারণ ও ঘুরছে ওর সাথে সাথে, ওখানে স্থির নেই আর কি। ওর জন্য আমরা টোটাল এনার্জি ক্যালকুলেট করে তারপর এনার্জি সেপারেশন করছি। স্থির থাকলে পরে তুই শুধু পোটেনশিয়াল এনার্জি সেপারেশন করতে পারতি। ও, মানে তুই তুই যে পোটেনশিয়ালের ডিফারেন্স বলছিস ওটাই করা হচ্ছে এখানে, কিন্তু ওটা টোটাল এনার্জি ডিফারেন্স করা হচ্ছে। ও। হয়ে গেছে আশা করি, পরেরটা যাচ্ছে। তাহলে এবার বামার সিরিজ, সেম জিনিস আশা করি। এগুলো আর আমাকে আলাদা করে কিছু বলতে হবে না, এখানে এক একটাতে এক এক রকম কী সব দিয়েছে। করস্থিত্র নাকি?
বামার সিরিজ তাই n1টা 2 হয়ে গেছে, আর n2 গুলো 3 থেকে ইনফিনিটির মধ্যে। তাহলে সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য দৈর্ঘ্য পাবো 3 থেকে, আর সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য পাবো ল্যামডা থেকে। তাহলে এই সরি ইনফিনিটি থেকে। তাহলে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য পাবো ইনফিনিটি থেকে, আর সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য পাবো 3 থেকে। তো এখানে একবার 3 বসিয়েছি, এখানে একবার 3 বসিয়েছি, আর এখানে একবার ইনফিনিটি বসিয়েছি। এটা 2 এর স্কোয়ার একবারে বসিয়ে দিয়েছি, ঠিক আছে? বসিয়ে দিয়ে সেই ভ্যালুটা আসছে এইটা, অর্থাৎ 3646 থেকে 6500। এটা কিন্তু আমাদের ভিজিবল রেঞ্জের মধ্যে আসছে, তাই না? অর্থাৎ বামার শ্রেণীতে কিন্তু আমরা ভিজিবল রেঞ্জে, মানে আমাদের দৃশ্যমান আলোক রশ্মি আমরা এখানে পাবো। ক্লিয়ার? তাহলে বামার শ্রেণী হলো, বামার শ্রেণীর জন্য যেটা পাবো এটা জাস্ট লিখে রাখ। বামার শ্রেণীর জন্য সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য লাগবে। জাস্ট বামার শ্রেণীটাকে একটু ফাঁকা রেখে দে, পরে টুকে নিস, ঠিক আছে? কারণ সেম জিনিস তো পিডিএফ দিয়ে পরে টুকে নিতে পারবি। বেকার এখানে দাঁড়িয়ে থাকার মানে নেই কোনো। ঠিক না, করেই না একবার, আবার পরের জন্য ফেলে রেখে লাভ নেই। করে না একবার, করে নে, বামার শ্রেণীটা করে নে। আচ্ছা দাদা, এখানটায় একটা জায়গায় রয়েছে এই লাইম্যান সিরিজ আর বামার সিরিজের মাঝখানে কিছুটা মানে ওয়েভ লেন্থের গ্যাপ রয়েছে। এই জায়গাটা কি তার মানে ওই নিরবিচ্ছিন্ন আলো দেয় সেটার প্রমাণ? কোথায় গ্যাপ রয়েছে? যেমন ধরো লাইম্যান সিরিজে যেটা ম্যাক্সিমাম ওয়েভ লেন্থ সেটা হলো 1216 আমস্ট্রং। হুম। তারপরে জাম্প হয়ে চলে গেছে যে 3646 আমস্ট্রং, তারপরে আবার ওই রেঞ্জটা শুরু হয়েছে। তাই এর মাঝের এই ফাঁকা জায়গাটার মানে এর তো আমস্ট্রং এর কোনো ইয়ে পাওয়া যায় না ওয়েভ লেন্থের। তো সে তো সব জায়গায় সব ক্ষেত্রেই রয়েছে। তুই তো পার্টিকুলার মানে নিরবিচ্ছিন্ন বর্ণালী তো এই কারণেই আমরা পাই যে মাঝখানে জায়গাগুলো ফাঁকা, একটা থেকে একটাতে আসে, তখনই একটা আলো বেরোয় বা আলো শোষণ হয়। সে তো এখানেও, সে তো বামার শ্রেণীতেও যে তুই তুই কি এই এত অ্যাংস্ট্রম থেকে এত অ্যাংস্ট্রমের মধ্যে কি কন্টিনিউয়াস পাবি নাকি তুই? এর এর মধ্যেও তো এই ধর এটার পরে একটা পাবি, তারপর একটা পাবি, সেটার জন্য এটার পরে কোনটা পাবি তার জন্য ইনফাইনাইট -1 লাগবে। আর এটার থেকে ছোট কত পাবি তার জন্য তোকে 4 বসাতে হবে এখানে, তারপর 5 বসাতে হবে, তারপর 6 বসাতে হবে, তারপর 7 বসাতে হবে। এরকম করতে করতে যাবি, তাহলে এর থেকে আস্তে আস্তে কমতে থাকবে, কমতে 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 এদিকে যাবে। তো এগুলো সব ডিসক্রিট ভ্যালুই হবে, এগুলো সিঙ্গেল ভ্যালু হবে এগুলো। বুঝতে পেরেছি। আচ্ছা, এবার প্যাশনে n1টা 3 হয়ে যাবে, 3 স্কোয়ার 9, আর n2টা হয়ে যাবে তাহলে 4 থেকে ইনফিনিটির মধ্যে। সর্বনিম্নের জন্য ইনফিনিটি হবে, সর্বোচ্চের জন্য 4 হবে। সর্বনিম্নের জন্য সব ক্ষেত্রে ইনফাইনাইটি হবে। তো এটা 8204 থেকে 18751। হ্যাঁ, এটা আরো উচ্চ, এটা অতিবেগুনি রেঞ্জে চলে যাচ্ছে। এখানে রেঞ্জ আমি সব লিখে দিয়েছিলাম, এই যে এটা অবলোহিততে চলে যাচ্ছে। এটা প্যাশন আবার এটা কি সুরস্থিত কি সব দিয়েছে।
ওর এত কষ্ট করার তো দরকার নেই, অন্য সিস্টেম আছে তো। প্যাশনটা করে ফেল। হয়ে গেছে? হয়ে গেছে দাদা। ওকে, ব্র্যাকেট আর ফান্ড।
দুটো শ্রেণীর মধ্যে যে স্পেকট্রাম গুলো বেরিয়েছে হুম। ওগুলোর মধ্যে মানে যে ওয়েভলেন্থ গুলো বেরিয়েছে দুটোর মধ্যে এক একটা মানে ওভারল্যাপ করেছে। ফান্ডের সর্বনিম্নটা ওর ব্র্যাকেটের সর্বোচ্চ থেকে কমে আছে, তার মানে ওই শ্রেণীর মধ্যে পড়েছে ওটা। ক্যালকুলেশন ভুল আছে তাহলে বোধহয়। দেখো এই যে এটা সর্বনিম্নটা 22,000 আছে আর ওটা 40,000, তো ওটা ডাউনে চলে গেছে। ওটা তো ওটার বেশি হওয়া উচিত ছিল। মানে 14,000 থেকে এটা 40,000, তাই তো? হ্যাঁ, আর এটার রেঞ্জ শুরু হচ্ছে 22,000 থেকে। কোথায় 22,000 থেকে ও এটা? ও, 22,790 দেখেছি। কোনো একটা কোনো একটা ভুল আছে, ক্যালকুলেটর মারতো কেউ। এটা 400 হয়ে যাচ্ছে। এর সর্বনিম্ন এটা। হ্যাঁ, আর এর সর্বনিম্ন এটা, কি সমস্যা তাতে? মানে একটার সাথে আরেকটা ওভারল্যাপ করছে, এটাই কোনো অসুবিধা নেই তো? মানে আগের কোনো সিরিজে এরকম হয়নি। ঠিক আছে, একবার চেক কর একটু। এটা একটু ম্যানুয়ালি চেক কর। আমি আর ম্যানুয়ালি চেক করিনি এটা। দাদা ওই ব্র্যাকেটের যে সর্বোচ্চটা ক্যালকুলেটারে মেরে দেখলাম ওটা দিয়েছে 0.0225। এর সাথে 10 মাল্টিপ্লাই কর। 10 না 10 হ্যাঁ দাদা, এটার ভ্যালু বেরোচ্ছে 20,510 আমস্ট্রং। সর্বোচ্চটা। হ্যাঁ, সর্বোচ্চটা, ব্র্যাকেটের সর্বোচ্চটা। ব্র্যাকেটের সর্বোচ্চ 20,000। 510 বা ওই 511 এরকম আমস্ট্রং। 20,510 আর সর্বনিম্নটা দেখ। মানে কিন্তু দাদা আমি তো ক্যালকুলেটারে করলাম ব্র্যাকেটের সর্বোচ্চটা 22,500 দেখাচ্ছে। ও বাবা, এক একজনের এক এক রকম আসছে কেন রে, কি জ্বালা। দাদা ওয়েট দাদা, একটু ভুল হয়েছে একটু। দাদা ওখানে ঠিকই করা রয়েছে। মানে ঠিক আছে। 40,000, 40,000ই আসছে, আবার আমি একটু ভুল করেছিলাম। আচ্ছা, তো 9/400, 9/400 আসছে ওটা। 9/400 কত হচ্ছে? 9 বাই, এটার সাথে গুণ হবে আর 1.097 না, ইন্টু 10 টু দি পাওয়ার 7।
0.06025 আসছে তোমার ওই ক্যালকুলেশনটা। 0.0225 ইন্টু 1.097 ইন্টু 10⁻7 ইকুয়াল টু ভুল বলেছি। দাদা এখানটায় আর ভাগ হবে না? ও আর তো ভাগ হবে, এই যে কপাল, ওর জন্য বলছি যে কি আসছে এটা ভুল বলতে আসলে 400/9 আর আসবে, 400/9 আর 400/9 এটা ইকুয়াল টু আসছে এর সাথে আর নিচে না, হ্যাঁ, হ্যাঁ দাদা, 400/9। নিচে 9 আসছিল। ডিভাইডেড বাই 1.097 ইন্টু 10⁻7 এটা ইকুয়াল টু, মাথা খারাপ এটা হয়ে গেছে। বাট বাদ দে, তাহলে এটা কি ঠিক ছিল তাই তো? তাহলে এইটা এই হ্যাঁ দাদা। এই সর্বনিম্নটা ক্যালকুলেট কর। আর এই সর্বনিম্নটা দেখেছিস? দাদা ওই আরে ফান্ডের সর্বনিম্নটাও ঠিক আছে। একজন ক্যালকুলেট করছে, এতগুলো স্টুডেন্ট একজন এক একটা ক্যালকুলেট করে বলবে যে হ্যাঁ সব চেক করা হয়ে গেছে ঠিক আছে। মানে গাধার দল একদম, মানে এক একটা মানে একদম অকেজো হয়ে গেছে পুরো। এত সময় লাগে চারটে জিনিস ক্যালকুলেট করতে, চারজন চারটে ক্যালকুলেট করবে, হয়ে গেল, 1 সেকেন্ডে বেরিয়ে যাবে। হ্যাঁ এটা এটা ঠিক আছে তাই তো, সর্বনিম্নটা ঠিক আছে। না দাদা, ফান্ডের সর্বনিম্নটা ঠিক আছে। ফান্ডের সর্বনিম্নটাও ঠিক আছে, তাহলে ব্র্যাকেটের সর্বনিম্ন আর ওদিকে ফান্ডের সর্বোচ্চটা চেক কর। ব্র্যাকেটের সর্বনিম্নটা ঠিক আছে দাদা, আমি ক্যালকুলেটরে করলাম। তোমার যে অ্যান্সার আছে এখানেও তাই অ্যান্সারই আছে। তাহলে বাদ দে, সব ঠিকই আছে তাহলে। আচ্ছা যাই হোক, তো এই গেল হচ্ছে গিয়ে আমরা অ্যাটমের ট্রানজিশন দেখলাম, যে একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে গেলে কিরকম কি শক্তি নিঃসৃত হয়, তার একটা স্পেকট্রাল একটা ল্যাডার ছিল, সেই স্পেকট্রাল ল্যাডারটা আমরা ডিসকাস করলাম। এবার রয়েছে যেটা, সেটা হচ্ছে এক্স রশ্মি। এই যে শক্তি নিঃসৃত হচ্ছে একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে, যে ইলেকট্রন আসছে, এই শক্তি নিঃসরণের মধ্যে দিয়েই এমন একটা কেস হয়ে যাবে, বা এমন একটা পার্টিকুলার কেসে এই ইলেকট্রন একটা কক্ষপথ থেকে একটা কক্ষপথে আসতে আসতে যাবে, সেই সময় যে শক্তিটা বেরোবে সেটা এক্স রে রেঞ্জে বেরিয়ে যাবে। অর্থাৎ এক্স রের যে উৎপাদন সেটা এই পদ্ধতিতেই হয়। কি করে হয় না, একটা অ্যাটম থাকে, সেই অ্যাটমকে একটা হাই স্পিড একটা ইলেকট্রন দিয়ে ধাক্কা মারে। ধাক্কা মারলে কি হয় না, এই দ্রুতগামী ইলেকট্রন ভারী ধাতব পাতে আঘাত করলে এক্স রশ্মি উৎপাদন হয়। এবং এই এক্স রশ্মি উৎপাদন সংক্রান্ত মোজলের একটা সূত্র আছে, যে এক্স রশ্মিটা কিভাবে মানে মানে যে এক্স রশ্মির যে তুমি তরঙ্গ কম্পাঙ্কটা পাবে, সেই কম্পাঙ্কটা কি রকম ভ্যারি করে ওই ধাতুর সাথে, মানে তুমি বিভিন্ন রকম যদি ধাতু বসাও তাহলে কিরকম এক্স রে পাবে, সব ক্ষেত্রে কি সমান তরঙ্গ দৈর্ঘ্যে এক্স রে পাবে নাকি আলাদা আলাদা, সেটা সংক্রান্ত মোজলের একটা সূত্র আছে, যা ডিটেলসে আমরা এটা করব। তাহলে প্রথমে দেখি যে এক্স রশ্মির সংজ্ঞা এবং প্রাথমিক ধারণা। এক্স রশ্মি কোথায় পড়ছে না, এক্স রশ্মি পড়ছে এই জায়গাটা, এই যে ভিজিবল রে শেষ হচ্ছে
এদিকে আল্ট্রাভায়োলেট গামা, এই রেঞ্জে পড়ছে এক্স রে, তথা ওর যে ওয়েভলেন্থ সেটা 1 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটার। হুম, 1 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটার, এই রেঞ্জের মধ্যে। ঠিক আছে, ন্যানোমিটার থেকে যদি তুই অ্যাংস্ট্রমে নিতে চাস 10 দিয়ে গুণ করে নে, তাহলে 10 অ্যাংস্ট্রম থেকে 100 অ্যাংস্ট্রম, এই রেঞ্জের মধ্যে। অ্যাকচুয়ালি এক্স রে 1 অ্যাংস্ট্রমেরও 1 অ্যাংস্ট্রম 2 অ্যাংস্ট্রম এরকম অ্যাংস্ট্রমেরও এক্স রে পাওয়া যায়। তো এক্স রে উৎপন্ন কিভাবে হয়? এক্স রে কাকে বলছি আমরা? অত্যন্ত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট উচ্চ শক্তি সম্পন্ন তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তরঙ্গ দৈর্ঘ্য অতি ক্ষুদ্র হওয়া মানেই নিউ খুব বেশি, নিউ খুব বেশি, সুতরাং এনার্জি খুব হাই। উচ্চ শক্তি সম্পন্ন যে কণা, সেই কণাকেই আমরা বলি কি? এক্স রশ্মি। কণা বা রশ্মিকে তরঙ্গ দৈর্ঘ্য কোথা থেকে কত পর্যন্ত? এই যে 10⁻10 মিটার মানে 1 অ্যাংস্ট্রম থেকে 10⁻8 মিটার মানে 100 অ্যাংস্ট্রম অবধি। 1 অ্যাংস্ট্রম থেকে 100 অ্যাংস্ট্রম, এটা হচ্ছে গিয়ে রেঞ্জ। আবিষ্কার কে করে? আবিষ্কার করে হচ্ছে উইলহেম রন্টজেন। হুম, ওই রন্টজেন থেকেই রঞ্জন রশ্মি, রঞ্জন রশ্মি বলো না বাংলায় এক্স রশ্মিকে। ওই রন্টজেনটাই চেঞ্জ হতে 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 মানে বিভিন্ন রকম ভাবে এটা চেঞ্জ হতে হতে কি রঞ্জন গিয়ে ঠেকেছে শেষে, রঞ্জন রশ্মি। আচ্ছা, মূল বৈশিষ্ট্য কি? মূল বৈশিষ্ট্য হচ্ছে সাধারণ আলো অভেদ্য বস্তু ভেদ করতে পারে, কিন্তু খুব ঘন বস্তু নয়। সাধারণ আলো মানে মানে সাধারণ আলো যেগুলো, আলোর কাছে যেগুলো অভেদ্য বস্তু, সেই বস্তুগুলোকেও এই এক্স রশ্মি ভেদ করতে পারে। আবার খুব ঘন বস্তু হলে পরে সেটাকে আবার ভেদ করতে পারবে না, ওটার জন্য আবার ওর বড় ভাই রয়েছে গামা। তো ওর একটা ইমেজ এখানে দিয়েছে, যেটা আমরা সবাই এক্স রে করে থাকি, এক্স রে করেছি কেউ, বা নিজেরা না করলে, তোরা না করলে তোদের বাড়ির কেউ করেছে। এরকম টাংশগুলো দেখ, যে মাংসগুলো ভেদ করে চলে যায় কিন্তু হাড়গুলোকে ভেদ করতে পারে না, ওর জন্য হাড়ের ছায়াটা পাই। হুম, এরও কন্ট্রাস্টের ব্যাপার আছে। তুই যদি মাংসের মানে কোনো টিস্যু বা মানে শরীরের ভিতর কোনো অর্গানের যদি তুই একটা মোটামুটি একটা স্ট্রাকচার দেখতে চাস, বা সেক্ষেত্রে এই এক্স রের যে তরঙ্গ দৈর্ঘ্যটাকে কম বেশি করা হয় আর কি, শক্তিটাকে কম বেশি করা হয়। একটু শক্তিটাকে কমিয়ে দিলে পরে সেক্ষেত্রে হাড়ের সাথে আরও আশেপাশে কিছু জিনিসপত্র দেখা যেতে পারে, কিন্তু খুব বেশি শক্তি দিয়ে দিলে ও সব ভেদ করে চলে যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের এক্স রশ্মির প্রাথমিক ধারণা। এক্স রশ্মি কী করে উৎপাদন করা? কুলিজ নলে উৎপন্ন করা। আধুনিক কুলিজ নল কি? আধুনিক কুলিজ নল না, একটা অ্যানোড ক্যাথোড থাকে, এই হচ্ছে ক্যাথোড, সেই ক্যাথোডে একটা ফিলামেন্ট আছে, এই হচ্ছে অ্যানোড। এবার এটাকে একটা হাই ভোল্টেজ, ভীষণ হাই ভোল্টেজের মধ্যে রাখা হয় দুটোকে, এদেরকে, এটা দেখ ক্যাথোড ফিলামেন্ট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যানোড টার্গেট, এখানে একটা ধাতু রাখা হয়, একটা কুলিং সিস্টেম রাখা হয়, কারণ এইখান থেকে এই যে প্রচণ্ড হাই ভোল্টেজ দেওয়াতে, দেখ তুই এটা এদিকে নেগেটিভ আছে কিন্তু, মানে এদিকে হাই পোটেনশিয়াল, এদিকে লো পোটেনশিয়াল, এখান থেকে ইলেকট্রন খুব স্পিডে বেরোয়, উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন গিয়ে এখানে মারে ধাক্কা। ধাক্কা মারলে এই প্লেট থেকে তখন এরকম এক্স রে বেরোতে থাকে, এবং এটা খুব গরম হয়ে যায় বলে কুলিং সিস্টেম থাকে আলাদা, যেটা কিনা এটাকে কুল করতে পারে। মূল নীতি কি না, দ্রুতগামী ইলেকট্রন ভারী ধাতব লক্ষ্যবস্তুকে আঘাত করলে গতিশক্তি এক্স রশ্মিতে রূপান্তরিত হয়। মানে ওই ইলেকট্রনটা গিয়ে যে ধাক্কা মেরেছে, ইলেকট্রনের যে গতিশক্তিটা ছিল সেটা এক্স রশ্মিতে রূপান্তরিত হয়। দেখাচ্ছি, দেখালে বুঝতে পারবি বিষয়টা। যন্ত্রাংশ ক্যাথোডে ফিলামেন্ট ইউজ করা হয়, অ্যানোডে লক্ষ্য বস্তু অর্থাৎ কোনো ধাতব বস্তু, ধাতব পাত ব্যবহার করে উচ্চ বিভব পার্থক্য রাখা হয় কিলোভোল্টে। শক্তি রূপান্তর কি না, যে শক্তি এখানে দেওয়া হয় ইলেকট্রনগুলোকে, তার 99% শক্তি নষ্ট হয়ে যায় তাপে।
কেবলমাত্র 1% শক্তি এক্স রশ্মিতে নির্গত হয়, যে কারণে এগুলো এত কস্টলি, কারণ প্রচুর এনার্জি ওয়েস্ট হয়। হ্যাঁ, এবার দেখ এইখানে এই ছবিটা দেখ, এই ছবিটা দেখলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। নিরবচ্ছিন্ন এক্স রশ্মি বা এটা এটা ভুল দিয়েছে, নিরবচ্ছিন্ন এক্স রশ্মি। নিরবচ্ছিন্ন এক্স রশ্মি কি? যে নিউক্লিয়াসের তড়িৎ ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের মন্দন বা দিক পরিবর্তন। নিউক্লিয়াসের তড়িৎ ক্ষেত্রের প্রভাবে একটা ইলেকট্রন, তুই প্রচন্ড হাই স্পিডে একটা ইলেকট্রনকে পাঠিয়েছিস, ছুঁড়ে মেরেছিস। এখন নিউক্লিয়াসের মধ্যে তো প্রোটন রয়েছে। এবার সেই প্রোটনের জন্য এখানে তো নিউক্লিয়াসের চারিদিকে তো ওর একটা ফিল্ড আছে, তড়িৎ ক্ষেত্র আছে। ইলেকট্রন যেই সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে ঢুকে যাবে, অমনি মানে নিউক্লিয়াস কি করবে, ওকে টানার চেষ্টা করবে। টানলে এই ইলেকট্রনটা কি হয়ে যাবে, স্লো ডাউন হয়ে যাবে, ওকে টানছে যেহেতু। তাহলে ইলেকট্রনের যে গতিশক্তি সেটা কি হবে, হ্রাস পাবে। তো সেই গতিশক্তি হ্রাস পেয়ে কোথায় গেল সেই শক্তিটা? এবার এক হচ্ছে গিয়ে সেই গতিশক্তিটা ওর মধ্যে স্থিতিশক্তিতে রূপান্তরিত হতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে স্থিতিশক্তিতে রূপান্তরিত হলে পরে সেই স্থিতিশক্তি তো কার্য করতে পারবে, কিন্তু এখানে তো ওকে আকর্ষণ করে নিচ্ছে, সুতরাং ওর কিন্তু ওই গতিশক্তিটা কমে যাচ্ছে। হুম, শুধু কমে যাচ্ছে না, গতিশক্তি কমে আকর্ষণ করছে মানে স্থিতিশক্তিও ঋণাত্মকে চলে যাচ্ছে। মানে ওর যা শক্তি ছিল সেটা তো বেরিয়ে গেছে, উল্টে ওর মধ্যে শক্তির ভ্যাকেন্সি ক্রিয়েট করে দিচ্ছে, নেগেটিভ করে নেবে আর কি। সুতরাং ও যে এই যে উচ্চ গতি সম্পন্ন, এই যে উচ্চ গতি নিয়ে আসলো, যে শক্তিটা নিয়ে আসলো, ইলেকট্রনের যে মন্দন হলো, বা যদি দিকও পরিবর্তন করে, ইলেকট্রনটা এদিক দিয়ে যাচ্ছিল, সোজা যাচ্ছিল, বা ইলেকট্রনটা এদিকে যাওয়ার কথা ছিল, ইলেকট্রনটা এদিকে বেঁকে গেল। দিক পরিবর্তন করা মানেও তো একটা ফোর্সের উপর অ্যাক্ট হয়েছে, ওর ত্বরণটা চেঞ্জ হয়েছে, এবং সেখানে মেইনলি মন্দনই হয়। এই যে মন্দন ওর হলো, তার ফলে কি হলো না, ওর শক্তি ক্ষয় হলো, এবং সেই শক্তি এক্স রশ্মির রূপে নির্গত হলো। এই যে ব্রেকিং রেডিয়েশন, হারানো গতিশক্তি ফোটন হিসাবে নির্গত হয়। বিভিন্ন মাত্রায় মন্দনের ফলে নিরবিচ্ছিন্ন বর্ণালী সৃষ্টি হয়। বিভিন্ন মাত্রায় মন্দনের ফলে মানে ইলেকট্রন তুই মেরেছিস, এখানে অনেক অ্যাটম রয়েছে, এবার ইলেকট্রনগুলো বিভিন্ন রকমভাবে গিয়ে ওর শক্তি হারাচ্ছে। কেউ সোজা গিয়ে প্রোটনের মধ্যেই ঢোকার চেষ্টা করছে, কেউ সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো বিভিন্নভাবে যেহেতু ওদের মন্দন হচ্ছে ইলেকট্রনগুলো, তাই বিভিন্ন রকমের শক্তি তুই পাচ্ছিস। ওর জন্য আমরা নিরবিচ্ছিন্ন বর্ণালী পাই। নিরবিচ্ছিন্ন মানে কি, নিরবচ্ছিন্ন মানে কন্টিনিউয়াস তুই এক্স রে পেয়ে যাচ্ছিস বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের। কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস জিনিসটা তো এখন বুঝিস, যে কন্টিনিউয়াস তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া মানে কি। কন্টিনিউয়াস তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া মানে একটা আলো পাবি তুই, কন্টিনিউয়াস একটা আলো পাবি। যেহেতু এক্স রে দৃশ্যমান নয় তাই দেখানো সম্ভব না, কিন্তু এই যে কন্টিনিউয়াস মানে এই যে কন্টিনিউয়াস তুই আলো পাচ্ছিস, এই যে কন্টিনিউয়াস। হুম, এবং এর সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য যেটা হয় সেটা হচ্ছে hc/ev, ল্যামডা মিন 12400/v, এত অ্যাংস্ট্রম সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যটা। তাহলে এটা হচ্ছে নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি। নিরবিচ্ছিন্ন কখন পাচ্ছি না, ইলেকট্রন ঢুকছে, ঢুকে ইলেকট্রনের মন্দন করছে যে ইলেকট্রনগুলোর, সেই ইলেকট্রন থেকে যে শক্তিটা বেরোচ্ছে সেই শক্তিটা কন্টিনিউয়াসলি বেরিয়ে যাচ্ছে, কারণ প্রচুর ইলেকট্রনকে মন্দন করা হচ্ছে। সেগুলোকে বলছে নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি, মানে নিরবিচ্ছিন্ন শক্তি পাচ্ছিস তুই আর কি। আর এক ধরনের এক্স রশ্মি পাই আমরা ওই একই জায়গা থেকে, সেটাকে বলা হয় বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি। এটা ইম্পর্টেন্ট। এই বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মিটা কি জিনিস না, বলছে এই যে ভিতরে কক্ষপথে ইলেকট্রন বিচ্যুতি ও উচ্চতর কক্ষপথ থেকে ইলেকট্রনের সংক্রমণ। বলছে ধর একটা ইলেকট্রন এসেছে, বাইরে থেকে একটা ইলেকট্রন ঢুকেছে, এই যে ধর একটা ইলেকট্রন ঢুকেছে, ঢুকে ওই ইলেকট্রনটা আর একটা ইলেকট্রনকে ধাক্কা মেরেছে গিয়ে। এবার ধাক্কা মারাতে কি হয়েছে, এই যে একটা ইলেকট্রনকে ধাক্কা মেরেছে সেই ইলেকট্রনটা তো লাফিয়ে উপরে উঠে গেছে। ধাক্কা মেরেছে মানে কি, ওই বাইরে থেকে যে ইলেকট্রনটা এসেছে ও এসে যদি ভিতরে কোনো একটা ইলেকট্রনকে ধাক্কা মারে, তা সেই ইলেকট্রনটা তো শক্তি বেড়ে যাবে সেই ইলেকট্রনটা, কারণ এ তো একটা হিউজ শক্তি নিয়ে এসেছে, সেই শক্তিটা তো এটার মধ্যে ঢুকে যাবে।
ঢুকে গেলে এটা তো তখন উচ্চতর কক্ষপথে চলে যাবে। এবার উচ্চ কক্ষপথে গিয়ে ও তো বেশিক্ষণ দাঁড়াতে পারবে না, এখান থেকে ও আবার নিচে নেমে আসবে, যেই নিচে নেমে আসবে ওই মুহূর্তে ও শক্তি ছাড়বে, এই যে শক্তি, ওই শক্তিটা এক্স রে রূপে বেরোবে। অর্থাৎ এইভাবে তো এক্স রে তুই কন্টিনিউয়াসলি পেয়ে যাচ্ছিসই, এছাড়াও তুই আর একটা উপায়ে এক্স রে পাস, সেই এক্স রেগুলোকে বলা হয় বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি। এই এক্স রশ্মিটা কেন পাই না, ভিতরের কক্ষপথের ইলেকট্রনের বিচ্যুতি হয়। বিচ্যুতি হয় মানে ইলেকট্রনগুলো উচ্চতর কক্ষপথে চলে যায় শক্তি শোষণ করে। ওই যে গতিশীল যে ইলেকট্রনটা আসে বাইরে থেকে, যে বাহ্যিক যে ইলেকট্রনটা আসে, সেই ইলেকট্রনের শক্তি শোষণ করে কোনো কক্ষপথের ইলেকট্রন উচ্চতর কক্ষপথে চলে যায়। দেখ নিচে তো আর শক্তি শোষণ করে নিচে তো আর যেতে পারবে না, উচ্চতর কক্ষপথে চলে যায়, সেটাকে বলছে ইলেকট্রন বিচ্যুতি। ও উচ্চতর কক্ষপথ থেকে ইলেকট্রনের আবার সংক্রমণ, মানে উচ্চতর কক্ষপথ থেকে ইলেকট্রন আবার নিচে নেমে আসে, সেই সময় ফোটন নিঃসরণ হয়। এই দুটি শক্তি স্তরের পার্থক্যের সমান শক্তির ফোটন নির্গত হয়, এবং এইগুলোকে কে আলফা কে বিটা এগুলো নাম দেওয়া হয়। কে আলফা কে বিটা এগুলো কি, দেখ এই যে ইলেকট্রনটা উঠেছিল, উঠে সেই ইলেকট্রনটা আবার নামছে, ইলেকট্রনটা কোথায় নামছে, এই ইলেকট্রনটা কোন কক্ষপথে নামছে, যে কক্ষপথে আগে ও ছিল, কোন কক্ষপথে ছিল সেটা, একদম মানে লোয়ার মানে এখানে লেখা রয়েছে তো, দেখতে পাচ্ছিস না কে কক্ষপথ? কে কে কক্ষপথ। কে হ্যাঁ, তাহলে কে কক্ষপথে, তাহলে ইলেকট্রনটা নামছে কে কক্ষপথে, কোথা থেকে নামছে ইলেকট্রনটা, জাস্ট উপরের কক্ষপথ থেকে। তাহলে যে কক্ষপথে নামছে ওর নামকরণ সেই কক্ষপথ দিয়েই হবে। জাস্ট উপরে কক্ষপথ দিয়ে যদি নামে তাহলে ওর নামকরণ হবে আলফা। তারও উপরের কক্ষপথ দিয়ে যদি আসে, মানে 2 নম্বর কক্ষপথ দিয়ে আসে, তাহলে ওর নাম হবে বিটা। কেটা থাকবে, কেতে আসছে মানে কেই থাকবে। তারও উপরের কক্ষপথ থেকে যদি আসে তাহলে নাম হবে গামা। অত দূর পর্যন্ত যেতে পারে না, এই একটা দুটো কারণ, এই গ্যাপগুলোই অনেকটা গ্যাপ আর কি। যেমন দেখালাম আমি শক্তি স্তরে কে এল এর মধ্যেই সব থেকে বড় গ্যাপ, তারপরে আস্তে আস্তে গ্যাপ ছোট হতে থাকে। তো এই কারণে কে আলফা কে বিটা এগুলো নামকরণ করা হয়েছে। যদি এটা এলে আসতো, ধর এল এর কোনো ইলেকট্রন শোষণ করেছে, শোষণ করে ওটা এম এ চলে গেছে, এল এর কোনো ইলেকট্রন একটা গতিশীল ইলেকট্রনকে শোষণ করে এটা উপরে উঠে গেছে, এখানে চলে গেছে, তাহলে কিছুক্ষণ পরে তো ওটা আবার নামবে নিচে, কিছুক্ষণ পরে এটা আবার নামবে, যেই নামবে তখন এখান থেকে এক্স রে ছাড়বে। এই এক্স রেটার নাম কি দেবো বল? এটা বিটা। এটার নাম হবে, যেহেতু এল এ নামছে তাই এল, আর ঠিক এল এর উপরে কক্ষপথ থেকে যেহেতু নিচে নামছে আলফা, এল আলফা, এটার নাম হবে এল আলফা। বুঝতে পারলাম? যদি এন থেকে নামতো, এখানে যদি এন কক্ষপথ থাকতো, এন থেকে যদি আসতো, তখন যেটা বেরোতো তার নাম হতো এল বিটা। বুঝতে পারলাম? যদি এই ইলেকট্রনটা যদি কেতে নামে, এম থেকে, এম থেকে যদি কেতে নামে, তাহলে এখান থেকে ইলেকট্রন এক্স রশ্মি বেরোবে, এর নাম হবে কে বিটা, যেহেতু কেতে নামছে। ঠিক আছে? তাহলে এই বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মিগুলোকে এইরকম ভাবে নামকরণ করা হয়, এল আলফা এল বিটা, কে আলফা কে বিটা, এম আলফা এম বিটা, এরকম আর কি। ঠিক আছে? তাহলে কি হলো, দুটি শক্তি স্তরের, হ্যাঁ বল। সরি, তুমি আগে এটা পড়িয়ে নাও। হ্যাঁ, দুটি শক্তি স্তরের পার্থক্যের সমান শক্তির ফোটন নির্গত হয়, তাদের নামকরণ কে আলফা কে বিটা করা হয়। এই যে কম্পাঙ্ক, এই বৈশিষ্ট্য কি না, কম্পাঙ্ক মৌলের ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভরশীল, তাই এটি মৌলের নিজস্ব বৈশিষ্ট্য। এই যে ইলেকট্রনের যে থেকে যে শক্তিগুলো বেরোচ্ছে, এইগুলো এই মৌলটার বৈশিষ্ট্যের উপর নির্ভর করছে। তাই এক একটা মৌল এক এক রকমের এক্স রশ্মি সৃষ্টি করে। তাহলে এক্স রশ্মি কিন্তু তুই আলাদা করে বানাতে পারবি না, এক্স রশ্মি কিন্তু তোকে বের করতে হবে কোথা থেকে, একটা অ্যাটমের মধ্যে থেকে কিন্তু তোকে এক্স রশ্মিকে বের করতে হবে। তার মানে এই যে তুই গেলি, তোর হাড় ভেঙে আছে, হাত দিয়ে দিলি, একটা এক্স রশ্মি পড়লো, সেই এক্স রশ্মি কিন্তু এইভাবে নির্গত হচ্ছে, কোনো অ্যাটম থেকে বের করা হচ্ছে। বল পৌলমি কি বলবি? দাদা নিরবিচ্ছিন্ন ওই যে
এক্স রে বের করার ক্ষেত্রে ওই যে সেই শক্তির ব্যাপারটা বললে, যে ইলেকট্রনের শক্তির ব্যাপারটা, ওইটা একবার একটু বলে দিলে হতো। নিরব নিরবিচ্ছিন্ন বুঝছো, সেই ইলেকট্রনের যে তুমি বলছিলে সে নিউক্লিয়াস ওকে টানছে, যার ফলে ইলেকট্রনের শক্তি কমে যাচ্ছে, ওই ব্যাপারটা একবার বলে দাও। এইখানে একটা নিউক্লিয়াস রয়েছে, একটা ইলেকট্রন ঢুকেছে। তো এবার সেই ইলেকট্রন তো অনেক, ধর 100 ইউনিট শক্তি নিয়ে ঢুকেছে, গতিশক্তি 100 ইউনিট। এবার যেহেতু নিউক্লিয়াস কি করছে, এটা তো ধনাত্মক, তো ওটা ঋণাত্মক তো। আর এ অনেক ছোট চার্জ, এ অনেক বড় চার্জ। এবার এ কি করছে, ওটা টানছে এরকম এদিকে। এখন কোনো একটা জিনিস যদি এদিকে এদিকে প্রবেশ করে, কেউ যদি ওকে টানে, তাহলে ওর তো পথ বেঁকে যাবে তো এরকম। প্লাস হ্যাঁ কেউ টানছে মানে কি, কেউ টানছে মানে ওর যে গতিশক্তি, সেই গতিশক্তিটাকে হ্রাস ঘটাচ্ছে। কেউ টানছে মানে ওর গতিশক্তিতে হ্রাস ঘটাচ্ছে, তাই না? ধরো একটা বাচ্চা দৌড়চ্ছে, হ্যাঁ একদম বাচ্চা কাচ্চা বোঝে না তো, একদম মানে মাথা নিচু করে দৌড় মারলো এক আর কি। তা ওটাকে যদি না না থামাস, তো ও তো দৌড়ে কোথায় চলে যাবে। এবার ওটাকে থামাবে কি করে, কি ওর বাবা বা মা গিয়ে গিয়ে ধপাত করে গিয়ে হাতটা ধরবে, যেই হাতটা ধরবে, হাতটা ধরা মানে কি, ওকে টানা। এবার এখানে নিউক্লিয়াস টানছে স্থির তড়িৎ বল দিয়ে, ওখানে বাবা বা মা বাচ্চাটার হাত ধরে টানছে, ওই একই হলো, টানাই তো হলো। তা সেই টানার ফলে ওই বাচ্চাটার শক্তিটা নষ্ট হয়ে গেল না? হ্যাঁ। তো সেটাই হচ্ছে আর ওই স্থিতিশক্তির একটা ব্যাপার বলেছিলে সেটা। স্থিতিশক্তির স্থিতিশক্তির ব্যাপারে তোকে এখনই যেতে হবে না। গতিশক্তি হারাচ্ছে কিনা সেটা বল তুই। হ্যাঁ, গতিশক্তি তো হারাবে যেহেতু আকর্ষণ করছে। হ্যাঁ, গতিশক্তি হারাচ্ছে, এবং সেই যে যতটা শক্তি ও হারাচ্ছে, সেই শক্তিটাই এক্স রে রশ্মির রূপে বেরিয়ে যাচ্ছে। ও আচ্ছা, সেই শক্তিটাই এক্স রে রশ্মির রূপে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ। বুঝেছি। এইটা হচ্ছে এক্স রে বর্ণালী। ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য খুব ইম্পর্টেন্ট এটা। এটা আঁকতে দেয়, হ্যাঁ, যে এক্স রশ্মির নিরবিচ্ছিন্ন এবং গঠন গঠনমূলক এক্স রশ্মির, সরি, বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মির ইন্টেন্সিটি গ্রাফ। ইন্টেন্সিটিকে বাংলায় কি বলে? তীব্রতা। তীব্রতা গ্রাফ, কারেক্ট। এখানেও লেখা ছিল, সরি, তীব্রতা গ্রাফ। এই তীব্রতা গ্রাফ তোর কাছে জানতে চাইবে, আঁকতে দেবে। তো তোর গ্রাফটা হবে এটা বই থেকে তুই দেখে নিস একটু, ঠিক আছে? তো গ্রাফটা যেটা হবে, এরকম একটা জায়গা থেকে শুরু হবে, শুরু হয়ে তোকে এইরকম উটের মতো তোকে দুটো এরকম পিক দিবি, এরকম করে দিয়ে আবার এটাকে নামিয়ে দিবি এরকম করে। এইটা হচ্ছে সেই নিরবচ্ছিন্ন বর্ণালীটা। এই যে যেরকম আমি এখানে পয়েন্টিং করেছি, এরকম পয়েন্টিং করে নিরবিচ্ছিন্ন বর্ণালী মানে কন্টিনিউয়াস যে বেরিয়ে যাচ্ছে এটা। মানে ইলেকট্রন বাইরে থেকে যে ইলেকট্রনকে ঢোকানো হচ্ছে, সেই ইলেকট্রন অন্য কোনো ইলেকট্রনকে ধাক্কা মারুক আর না মারুক, এই ঘটনাটা ঘটে যাচ্ছে, কারণ এতগুলো ইলেকট্রন তো ওই ধাতুর মধ্যে প্রবেশ করছে তো, বা ধাক্কা খাচ্ছে তো গিয়ে। তো সুতরাং এই ঘটনাটা কন্টিনিউয়াসলি ঘটে যাচ্ছে, যতক্ষণ তুই ইলেকট্রন মারতে থাকবি, ততক্ষণ এই ঘটনাটা ঘটতে থাকবে, ইলেকট্রনের মন্দন, এবং ততক্ষণ তুই এই বর্ণালী পেতে থাকবি, তাই এটা কন্টিনিউয়াস পাবি। কিন্তু এই ঘটনাটা কিছু কিছু ক্ষেত্রে হয়, কখনো কখনো ক্ষেত্রে হয় যে, বা তোর যে ইলেকট্রনটা আসছে, সেই ইলেকট্রনটা যদি ঠিক এমন শক্তি নিয়ে আসে, যে শক্তিতে একটা ইলেকট্রন এখান থেকে লাফাতে পারবে, তাহলেই তখনই এই ঘটনাটা ঘটে। তাই তুই সবসময় পাবি না, একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যেই তুই এই পিকটা পাবি তুই। অর্থাৎ তোকে ওই তরঙ্গ দৈর্ঘ্যে তোকে মানে ওই তরঙ্গ দৈর্ঘ্য তো না, ওই তরঙ্গ দৈর্ঘ্যের ইকুইভ্যালেন্ট যে এনার্জি, সেই এনার্জি ইলেকট্রন তোকে পাঠাতে হবে, তবে গিয়ে তুই এই ট্রানজিশনগুলো দেখতে পারবি। তুই যদি কম শক্তি সম্পন্ন ইলেকট্রন পাঠাস, তাহলে তুই এইসব জায়গাগুলো দেখতে পাবি না, তুই এই জায়গাটা হয়তো দেখবি তুই, মানে কন্টিনিউয়াস তুই এক্স রে পেয়ে যাবি। কিন্তু তোকে যদি এই বৈশিষ্ট্যমূলক এক্স রে, ক্যারেক্টারিস্টিক স্পেকট্রাম যদি তোকে পেতে হয়, কে আলফা, কে বিটা। আচ্ছা, এইখানে বলতো কে আলফা কোনটা? কে আলফা হচ্ছে গিয়ে যদি জাস্ট উপরে কক্ষপথ থেকে যদি কেতে আসে, আর কে বিটা কোনটা? দূরে কক্ষপথ থেকে যদি আসে, তাই তো?
তাহলে কোন কে আলফা না কে বিটা, কোন রশ্মিটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলতো? কে আলফার তরঙ্গ দৈর্ঘ্য বেশি না কে আলফার কে আলফার তরঙ্গ দৈর্ঘ্য বেশি? কেন বলতো? কারণ কে আলফার শক্তি কে আলফা তো শুধু এল থেকে কে তে নামছে, তার মানে তো এলটা তো কে এর আরো বেশি কাছে আছে, কম্পাঙ্কটা তো কম, তার মানে তরঙ্গ দৈর্ঘ্য বেশি। ভেরি গুড। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তাহলে কে আলফার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কে বিটা তরঙ্গ দৈর্ঘ্য কম। ওর জন্য এদিকে যেহেতু কম, এদিকে যেহেতু বেশি, তাই আগে কে বিটা পাবি, পরে কে আলফা পাবি। কি বলেছি বোঝা গেছে? তো এইগুলো কিন্তু এই গ্রাফের নেচার। তুই এরকম দুটো পিক এঁকে দিলি, এইখানে একটা কে আলফা মেরে দিলে, এখানে কে বিটা হলে ও একটা মেরে দিলেই হলো। কে আলফা কে বিটা তো এঁকেছে, তুই নেচে নিচে চলে আসবি। পরীক্ষার সময় যখন রেজাল্ট বেরোবে তখন নাম্বার কম। স্যার কি করে নাম্বার কম হলো? আমি তো এত লিখে এসেছিলাম স্যার, আমি তো অত লিখে এসেছিলাম, ইচ্ছা করে নাম্বার কেটে দিয়েছে, আমার সাথে শত্রুতা আছে তাই নাম্বার কেটে দিয়েছে। তো সেরকম না, তো সেরকম তো হয় না, কারোর সাথে কারোর শত্রুতা থাকে না, কেউ কারোর নাম্বার কাটে না। তো ওই কারণে ভুল হয়ে যায়। তো এই জিনিসগুলো কিন্তু কোনো রকম ভাবে যেন ভুল না হয়। প্রচন্ড সেন্সিটিভ জিনিস, একটু এদিক থেকে ওদিক হলে নাম্বার কিন্তু কেটে নেবে, কারণ এটা পর্ষদের ইনস্ট্রাকশনই থাকে এরকম ভাবে। এবং এগুলোকে যেভাবে পয়েন্টিং করা আছে এইভাবে তোকে পয়েন্টিং করতে হবে, শুধু এইরকম ছবি আঁকার দরকার নেই। বাদ বাকি যদি তুই এক্সপ্লেন করিস, তখন তুই সেখানে যদি এরকম একটা ছবি এঁকে দিস, তাহলে সেটা ভালো জিনিস। পুরো গলি যে আঁকতে হবে সবসময় এমন ব্যাপার নেই। আমি যেরকম আঁকি, এই যে কে এল এম এরকম করে, এইখানে কে থেকে আসলো, এল থেকে আসলো, বা এরকম করে এইরকম একটা সাইডেরও আঁকতে পারিস তুই। তাহলে এক্স রশ্মি বর্ণালী আমি বোঝাতে পারলাম। এখানে সেটাই দেখানো হয়েছে, কে আলফা কে বিটা। কিন্তু এখানে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আমি এটাকে জাস্ট কে আলফা আর কে বিটাটাকে আমি মানে যে বৈশিষ্ট্যমূলক যেটা বর্ণালী সেটাকেই শুধু প্লট করেছি এখানে, এই যে। তো একটা কে আলফা একটা কে বিটা। কে আলফা হচ্ছে এল থেকে কে তে এসেছে, আর কে বিটা হচ্ছে এম থেকে কে তে এসেছে। তো সেটাই গ্রাফি, যে কে বিটাটা কেন আগে আর কে আলফাটা কেন পরে, সেটাই দেখিয়েছি। কে বিটার শক্তি বেশি, তাই তরঙ্গদৈর্ঘ্য কম, কিন্তু কে আলফার ট্রানজিশনের সম্ভাবনা বেশি, তাই এর তীব্রতা বেশি। এটা থেকে কিন্তু কোশ্চেন আসবে যে কে আলফার তীব্রতা কেন বেশি, কে বিটার তীব্রতা কেন কম। আগে স্যার, কে আলফার তীব্রতা বেশি কারণ কে আলফা হচ্ছে গিয়ে কাছের ট্রানজিশনটা, যেটা কিনা হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এনার্জি গ্যাপটা কম, পুইং করে উঠবে, পুইং করে নেমে যাবে। কি বললাম বোঝা গেছে? তো ওর জন্য এই ঘটনাটা বেশিবার ঘটবে, বেশিবার ঘটলে পরে বেশি আলো বেরোবে। মানে সেম আলো অনেকগুলো জ্বলবে, তাহলে অনেক ব্রাইটনেস পাবো না আমি। তো এই কারণে কে আলফার ইন্টেন্সিটি বেশি, কে বিটা ইন্টেন্সিটি কম। কে বিটা যেহেতু অনেকটা গ্যাপে আছে, এখান থেকেও কোশ্চেন দিয়ে দিতে পারে, আনকমন কোশ্চেন। বন্ধুদের সাথে ডিসকাস করবি, তখন বুঝতে পারবি যে জিজ্ঞাসা করবি কাউকে যে কে আলফা কেন বেশি ইন্টেন্সিটি, আগে পিছেটা সবাই বলে দেবে যে কে আলফা কেন পরে আর কে বিটা কেন আগে ওয়েভলেন্থের। কিন্তু এটার ইন্টেন্সিটি বেশি আর এটার ইন্টেন্সিটি কম, ইজি জিনিস, কিন্তু কিন্তু কেউ অত গুরুত্ব দেবে না এটাতে। ওই বইতে হয়তো 2 লাইন লেখা রয়েছে কোথাও, কে পড়ে বই? স্যারের নোটই সেরা নোট। যে কারণে বই খুব খুঁটিয়ে পড়া উচিত, বই পড়তে বলি এই কারণেই। আমরা নোটে সবসময় শর্ট শর্ট জিনিস, ছোট জিনিস, যেটা করলে স্টুডেন্টদের ভালো লাগবে বা স্টুডেন্টদের বুঝতে সুবিধা হবে, সেগুলোই করানো হয়। কিন্তু আরও ডিটেলসও বইতে লেখা থাকে, ঠিক আছে? তাহলে এইখানে কিন্তু একটা পয়েন্ট, এখানে কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট একটা আমরা এখানে ডিসকাস করলাম, যেটা হচ্ছে, যে পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা। আমি এটাকে জাস্ট হাইলাইট করে রাখছি, এই যে এই পয়েন্টটা। ঠিক আছে? হলো এটা? আচ্ছা, এইটা দেখ, এইটা হচ্ছে, এইগুলো আসার সম্ভাবনা কম, বলেই দিচ্ছি। কিন্তু এগুলো কঠিন জিনিস। কঠিন জিনিস মানে কি? মানে ধর এক্সট্রা থেকে এমন একটা কোশ্চেন আসলো, কেউ পারেনি সেটা, সেই রকম কোশ্চেন হওয়ার সম্ভাবনা এইগুলো, মানে কেউ পড়েই যাবে না। যে বিভিন্ন বিভব প্রভেদের প্রভাব, মানে যেমনটা আমি বলছিলাম তোদেরকে একটু আগে,
যে আমি যদি একটু কম শক্তি দিয়ে ইলেকট্রন পাঠাই, কম শক্তি দিয়ে ইলেকট্রন পাঠালে তাহলে কি আমরা বৈশিষ্ট্যমূলক এক্সরশ্মিগুলো পেতে পারি কি পারি না? আমি যদি কম শক্তি দিয়ে ইলেকট্রন পাঠাই তাহলে কি বৈশিষ্ট্যমূলক এক্স রে পাবো কি পাবো না? দাদা কম শক্তি কম মানে তো শক্তি বেশি। দিয়ে পাঠালে তো পাবো না। পাবো না, কিন্তু নিরবচ্ছিন্ন বর্ণালী তো পাবো। হ্যাঁ, নিরবিচ্ছিন্নটা পাবো কিন্তু বিশিষ্ট ট্রেনটা পাবো না। তাহলে এই দেখ, এইটা হচ্ছে কি সেই কম শক্তি কম বিভবে। যে কম বিভবে তুই কোনো গঠন বৈশিষ্ট্যমূলক কোনো এক্সরশ্মি পাসনি, শুধু নিরবিচ্ছিন্ন বর্ণালী পেয়েছিস এবং তার ওয়েভলেন্থ এখানে। যেই তুই বিভব একটু বাড়িয়েছিস তখনও নিরবিচ্ছিন্ন বর্ণালী, কিন্তু ওয়েভলেন্থটা দেখ, পিক ওয়েভলেন্থ মানে ম্যাক্সিমাম যে যে ইন্টেন্সিটিটা পাওয়া, যে তীব্রতাটা বেশি পাওয়া গেছে, সে ওয়েভলেন্থ একটু কমেছে। ওয়েভলেন্থ একটু কমা মানে একটু বেশি এনার্জি, একটু বেশি শক্তিশালী এক্সরে তুই পাচ্ছিস। আরও যদি তুই বিভব উচ্চ করিস সেক্ষেত্রে গিয়ে তুই কন্টিনিউয়াসের সাথে তুই এই পিক দুটো পাচ্ছিস, মানে তুই বৈশিষ্ট্যমূলক এক্সরশ্মি পাচ্ছিস। ঠিক আছে? তাহলে দেখ শিফট হচ্ছে, গ্রাফটা এদিকে শিফট হচ্ছে। তাহলে এটা হচ্ছে বিভবের সাথে কিভাবে ইন্টেন্সিটি গ্রাফটা, এক্সরশ্মির ইন্টেন্সিটি তীব্রতা গ্রাফ যেটা, সেটা কিভাবে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল এটা? এটা দেখ, এটা কি করেছি আমি, এটা করেছি আমি সেম ইন্টেন্সিটি ল্যামডা গ্রাফি, কিন্তু এবার আমি টার্গেট মেটেরিয়াল চেঞ্জ করে দিয়েছি। এখানে আমি কি করেছিলাম, এখানে আমি করেছিলাম ইলেকট্রনের যে বিভব পার্থক্য, যে ইলেকট্রনটা বেরোচ্ছিল ওটাকে একটা বিভব পার্থক্যে রাখা হয়েছিল, সেই বিভব পার্থক্যের টাকে চেঞ্জ করেছিলাম আমি। কিন্তু এখানে চেঞ্জ করছি আমি টার্গেট মেটেরিয়ালটা। ওই যে ইলেকট্রনটা, গতিশীল ইলেকট্রনটা, ওটাকে যে ধাতুর উপর এসে মারা হচ্ছিল সেই ধাতুটাকে চেঞ্জ করছি। ধাতুটাকে চেঞ্জ করা মানে কি, ধাতুটা আমি যেটা বাড়িয়েছি, যে বাড়িয়েছি মানে পারমাণবিক সংখ্যাটা বাড়িয়েছি। কম যে এর জন্য আমরা দেখেছি, দেখতে পেয়েছি যে এরকম একটা পিক পেয়েছি, মানে কে আলফা কে বিটা পেয়েছি, ইলেকট্রন যথেষ্ট শক্তিশালী পাঠিয়েছি, কিন্তু যেটাকে কম রেখেছিলাম তাতে কে বিটা কে আলফাটা এদিকে পেয়েছি। কিন্তু যে মুহূর্তে যে বাড়িয়ে দিয়েছি, যেটা বাড়িয়ে দিয়েছি মানে একটা বড় পারমাণবিক বিশিষ্ট একটা, পারমাণবিক সংখ্যা বিশিষ্ট বা পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট একটা আহ, একটা মৌল, মানে মৌলকে যখন রেখেছি আমি, তখন দেখা যাচ্ছে যে কে আলফা কে বিটাটা বাঁদিকে শিফট করে গেছে, মানে কম তরঙ্গ দৈর্ঘ্যে সেটা পাওয়া গেছে এবং তাদের ইন্টেন্সিটিও বেশি, মানে সেটা বেশি পাওয়া যাচ্ছে আর কি, এই কে আলফা কে বিটাটা। এটার লজিক দিক কেউ আমাকে এখানে, যে এটা কেন হতে পারে। যেই আমি জেডটাকে বাড়িয়ে দিলাম, বেশি পারমাণবিক সংখ্যাওয়ালা যেই মৌল আমি ওখানে রাখলাম টার্গেট ম্যাটেরিয়াল হিসাবে, তখন কেন কে আলফা কে বিটা বাঁদিকে শিফট করলো, আর কেনই বা এদের ইন্টেন্সিটি বাড়লো? দাদা, পারমাণবিক ক্রমাঙ্ক বেশি মানে তো ওই পরমাণুটা বেশি ভারী, ওই কারণে মনে হয় সংঘর্ষটা বেশি হয়েছে, ওই কারণেই মনে হয় শক্তিটা বেড়ে গিয়ে কে আলফা কে বিটাটা বেশি হয়ে গেছে। আর কেউ? দাদা এই দুটোর ইন্টেন্সিটি বাড়ার কারণ তো ওটাই, কারণ যদি পরমাণু সংখ্যা বাড়িয়ে দেয় তাহলে ইলেকট্রনের যে ক্লাউডটা সেটা অনেক বেশি হয়ে গেছে, যার কারণে সংঘর্ষ বেশি হয়েছে, তাই ইন্টেন্সিটিটা বেশি হয়েছে। কিন্তু বাঁদিকে কেন শিফট হয়েছে এটা বুঝতে পারছি না। ভাব, একটু ভেবে দেখ বাঁদিকে কেন শিফট হয়েছে। বাঁদিকে শিফট হওয়া মানে কি? বাঁদিকে শিফট কম তরঙ্গ। বাঁদিকে শিফট হওয়া মানে যে কে আলফা কে বিটা গুলো এখন পাওয়া যাচ্ছে, কিন্তু সেটা কম তরঙ্গ দৈর্ঘ্যে পাওয়া যাচ্ছে। কম তরঙ্গ দৈর্ঘ্য মানে বেশি, মানে ওই কে আলফা কে বিটা গুলো যেগুলো বেরোচ্ছে সেগুলো বেশি শক্তি সম্পন্ন। তা বেশি শক্তি সম্পন্ন হবে না কেন? এখন তো জেড বড়,
তা জেড বড় হওয়াতে প্রত্যেকটা কে কক্ষপথে যে ইলেকট্রনগুলো রয়েছে সেই ইলেকট্রনগুলোকে তো অনেক স্ট্রংলি বাউন্ড করে রেখেছে, হ্যাঁ কি না? তা সেই কে কক্ষপথে ইলেকট্রনকে যদি তোর কে থেকে এলে তুলতে হয়, তাহলে তো সে অনেক বেশি শক্তি শোষণ করে তবেই না সে উঠবে। তা সে যখন আবার নামবে এল থেকে কেতে, সে তো অনেক শক্তি ছেড়েই নামবে। তা এত শক্তি ছেড়ে যদি সে নামে, তাহলে তো তার কম্পাঙ্ক বেশি হবে, তার তরঙ্গ দৈর্ঘ্য তো কম হবে, হ্যাঁ কি না? বোঝাতে পারলাম কি আমি? একটা ছোট নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসে এখানে যে ইলেকট্রনটা রয়েছে, এটা ধর কে কক্ষপথ, এটা ধর এল কক্ষপথ। এবার এই কে কক্ষপথে যে ইলেকট্রনটা রয়েছে, এই যে ইলেকট্রনটা রয়েছে, এই ইলেকট্রনটাকে তো টানছে এই নিউক্লিয়াসটা। ধর সে 5 ইউনিট শক্তি দিয়ে টানছে, আর এখানে ধর 15 ইউনিট শক্তি লাগবে। তাহলে একটা ইলেকট্রন আসলো, সে 10 ইউনিট শক্তি নিয়ে আসলো, তবে না ওই 10 ইউনিট শক্তি শোষণ করে লাফিয়ে 15তে যাবে, এবং এখান থেকে যখন আবার নিচে লাফ দেবে তখন আবার ওই 10 ইউনিটটাকে ছেড়ে দেবে। হলো। কিন্তু এবার যখন ওই ওই সেম জিনিসটাই হলো, কিন্তু এবার নিউক্লিয়াসটা একটু বড় নিউক্লিয়াস, একটু বড় নিউক্লিয়াস। এবার কে কক্ষপথ সেই একই দূরে রয়েছে, এল একই দূরে রয়েছে। এবার এখানে যে ইলেকট্রন রয়েছে, এই বড় নিউক্লিয়াস তো আর ওকে 5 দিয়ে টানবে না রে বাবা, ও তো ওকে হয়তো 50 দিয়ে টানবে। কারণ সামনে কক্ষপথের যে শক্তি সেটা তো জেড এর উপর ডিপেন্ড করছে, দেখছিস তো জেড এর সাথে প্রপোর্শনাল ছিল, জেড টু উপরে ছিল শক্তির। এখানে হয়তো সেটা গিয়ে 300। তাহলে এবার একে এখান থেকে এখানে ওই সেম ইলেকট্রন, প্রথম কক্ষপথের ইলেকট্রন, ওর তো এখান থেকে এখানে যেতে গেলে তো 300 ইউনিটের ইলেকট্রন ওকে অ্যাবজর্ব করতে হবে, এবং ও যখন এখান থেকে নিচে নামবে ও তো সেই 300 ইউনিটই ছাড়বে। তাহলে ও ও আগের বার 10 ইউনিট ছেড়েছিল, এটা কে আলফা ছিল আগের বার, এবার কে আলফা ছাড়ছে 300 ইউনিটের, এত বেশি শক্তি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম হবে না? হবে তো নাকি? তাহলে এই কারণ যে কে আলফা কে বিটারা বাদিকে শিফট করে যাচ্ছে। আর ইন্টেন্সিটি কেন বাড়ছে, সেটা তোরা যেটা বলেছে সেটা যে জেড এর সংখ্যা বাড়লে ইলেকট্রনের সংখ্যা বাড়বে, ইলেকট্রনের সংখ্যা বাড়লে কলিশন বেশি হবে, বেশি কলিশন হলে পরে বেশি স্বাভাবিকভাবেই বেশি ইন্টেন্সিটিটা বেশি পাওয়া যাবে। তাহলে এটার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, এগুলো গুরুত্বপূর্ণ ইন দ্য সেন্স যে খুব কনসেপচুয়াল এগুলো, কিন্তু পরীক্ষায় কম আসবে, মানে পরীক্ষায় আসবেই না হয়তো, আমি পরীক্ষায় দেখিনি এগুলো কখনো, কিন্তু আমি প্রত্যেক বছর করিয়ে দিই, যে যদি তোদের বাড়ি তোরাই যদি গিনিপিগ হয়ে যাস, তোদের উপরেই যদি এই টেস্টটা হয়ে যায়, তো ওর জন্য আমি করিয়ে রাখি যে সেফ সাইডে থাকার জন্য। আচ্ছা, এবার এই যে তার মানে তুই কি দেখছিস, জেড যদি বাড়ে তাহলে জেড বাড়লে এই যে পিকগুলো বা এই যে এক্সোসির যে পিক, সেই পিক বাড়ছে, মানে শক্তিও বাড়ছে, শক্তি বাড়ছে। তাহলে জেড এর সাথে শক্তিটা কিভাবে বাড়ে এটা দেখায় মোজলে। মোজলে এটা দেখায় যে জেড এর সাথে পারমাণবিক সংখ্যার সাথে এক্সোসির শক্তি কিভাবে বৃদ্ধি পায়, সম্পর্কটা কি, সেটাকে আমরা মোজলের সূত্র বলি। তো সেই মোজলের সূত্রটা এখানে দেখ, যে বোর তত্ত্ব থেকে মোজলের সূত্র তাত্ত্বিক প্রমাণ। ইম্পর্টেন্ট কোশ্চেন, আসে পরীক্ষায়, খুব আসে, মানে হালকা পাতলা আসে না, খুব ভালো মতোই আসে। বোর তত্ত্ব থেকে মোজলের সূত্রের তাত্ত্বিক প্রমাণ এটা। দেখ ভালো করে, এটা স্টেপ বাই স্টেপ আমি ওটাকে এইভাবেই জেনারেট করিয়েছি, যাতে জিনিসটা স্টেপ বাই স্টেপ ভিজুয়ালাইজ করা যায়। বোর তত্ত্ব থেকে আমরা কি পেয়েছি, বোর তত্ত্ব থেকে আমরা পেয়েছি যে 1/λ, সেটা ইকুয়াল টু 1/λ ইকুয়াল টু, দেখ ওই জেডটাকে কিন্তু আমরা 1 করে দিয়েছিলাম, ওর জন্য শুধু আর ছিল,
আমি বোর তত্ত্ব থেকে কি মানে আমরা কি লাস্টে যেটা আমরা করেছিলাম সেটা আমি একবার এখানে লিখি যাতে কনফিউশনটা না হয়, যে 1/λ = r 1/n1² - 1/n2², ঠিক তো? এইবার আমি এখানে c গুণ করলাম আর এখানে c গুণ করলাম, তাহলে c/λ হয়ে গেল। এটা c/λ কি হয়ে গেল? নিউ। তাহলে নিউ ইকুয়াল টু কি হয়ে গেল? rc 1/n1² - 1/n2²। আর এখানে একটা জেড স্কোয়ার ছিল যেটাকে কিনা আমরা 1 করে দিয়েছিলাম হাইড্রোজেনের জন্য, তো সেই জেড স্কোয়ারটাকে রেখেছি এখানে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখ, তো এটা হলো। এবার এখানে একটা স্ক্রিনিং এফেক্ট হয়। স্ক্রিনিং এফেক্টটা কি? ধর এই যে একটা ইলেকট্রন এই যে উপর থেকে নিচে নামবে, এই যে একটা ইলেকট্রন একটা হায়ার কক্ষপথ থেকে লোয়ার একটা স্টেটে নামবে, তো এই নিউক্লিয়াস তো ওকে টানছে, যে কারণে তো ওখানে গিয়ে দাঁড়াতে পারছে না, ও চলে আসবে আর কি। এখন ভালো করে বুঝবি, এই যে একটা ইলেকট্রন যে কিনা কে থেকে এলে চলে গেছিল, সে এখন কোথায় আছে? এলে আছে। এল থেকে সে আবার কেতে নামতে চাইছে, এই যে এখানে আমি দেখিয়েছি এল থেকে নামতে চাইছে। একটা ইলেকট্রন আছে, একটা তো উঠে গেছে, সেটাই তো আবার নামবে। তাহলে ইলেকট্রনটা আবার কোথায় আছে? এই যে কে আলফার জন্য দেখাচ্ছি আমি, ঠিক আছে? তাহলে ইলেকট্রনটা এখন কোথায় আছে? এলে আছে, এল থেকে নিচে নামছে। তাহলে এই এলে যে ইলেকট্রনটা রয়েছে, যে কিনা এখান থেকে উপরে এলে গেছে অ্যাকচুয়ালি, এই যে এলে, এই ইলেকট্রনটাকে টানছে কত আধান? এই ইলেকট্রনটাকে টানছে কত আধান? প্লাস জেডি। কিন্তু তুই একটা জিনিস ভাব, জেডি তো ধনাত্মক চার্জ। এখন এই ইলেকট্রনটা তো রয়েছে যে জেডির উপর একটা ই আছে, এবং এই ই এর কম্বাইন এফেক্টই তো ওকে টানছে, হ্যাঁ কি না? মানে এটা তো জেডি, এবার জেডির বাইরে দেখা একটা ই আছে কিন্তু কে কক্ষপথের, তার বাইরে কিন্তু ও রয়েছে। তাহলে ও কিন্তু এই জেডি আর ই সব মিলিয়ে কিন্তু একটা আধান এই কেন্দ্রে এক্সপিরিয়েন্স করবে এবং সেই আধান ওকে টানবে। তাহলে জেডি টানবে ওকে, নাকি জেডি মাইনাস ই টানবে ওকে? সেটির থেকে কিছুটা কম টানবে, কারণ ওটা আবার রিপালশন করবে ওই এরিয়ায় যে ইলেকট্রন ক্লাউডটা আছে। তাই তো? তাহলে ওকে জেডি টানবে নাকি জেড জেড Z-1 এই ই টানবে? কোনটা টানবে? জেডি টানবে না Z-1 ই টানবে? Z-1 কেন করলাম? কারণ জেডি তো পদ ধনাত্মক, আর একটা মাইনাস ই রয়েছে, তো তাহলে টোটাল মিলে কত হলো? জেডি মাইনাস, টোটাল মিলে কত হলো? Z-1 ই। তাহলে এই ইলেকট্রনের কাছে, এটাকে স্ক্রিনিং এফেক্ট বলে। স্ক্রিনিং মানে কি বলতো? একটা লেয়ার থাকবে উপরে, কুলম স্ক্রিনিং বলে না, একটা লেয়ার থাকবে উপরে, এবং সেই লেয়ারের এফেক্টটাও পড়বে নিউক্লিয়াসের উপরে। নিউক্লিয়াস জেডি, কিন্তু এই ইলেকট্রনেরও এফেক্ট এই নিউক্লিয়াসের উপর পড়ছে। এফেক্ট মানে আমি বলছি বাইরে থেকে কেউ যখন দেখছে, সে জেডি আর ই একে মিলিয়ে একসাথে দেখছে। কারণ আমরা যে বল এখানে প্রয়োগ করব, স্থির তড়িৎ বল, ওটা তো পয়েন্ট টু পয়েন্ট এক করে না, বিস্তৃত বস্তুর জন্য তো ওটা এক করে না। যাই হোক, তো আমি হাইড্রোজেনের ক্ষেত্রে বললাম যে একখানা ইলেকট্রন রয়েছে, বা কে আলফার জন্য আমি বললাম একখানা ইলেকট্রন রয়েছে। এটা যদি আরো উঁচু কক্ষপথ থেকে আসে তখন তো, স্যার, হ্যাঁ বল। তাহলে তো স্যার দুটো মিলিয়েই তো ওকে টানছে, তাই না? হ্যাঁ, সেটাই তো বলছি, দুটো মিলিয়েই তো ওকে টানছে। দুটো মিলিয়েই টানছে বলেই তো আমি এটা জেডি থেকে ইটাকে মাইনাস করে দিলাম। মানে মোট চার্জ কত? তাহলে এখানে জেডি আর এখানে মাইনাস ই,
তাহলে জেডি প্লাস মাইনাস ই, তাহলে জেডি মাইনাস ই এটা মোট চার্জ যেটা কিনা ওকে টানছে, তাই না? 1 মিনিট ধরতে একটু। হ্যাঁ হ্যালো, পড়াচ্ছিলাম, এই হয়ে যাবে, হয়ে গেছে আর কি। হ্যাঁ আমি ফোন করছি তোমাকে 10 মিনিট পর। ঠিক আছে। আচ্ছা, তো এবার এটাই বললাম যে এল থেকে যদি আসে তাহলে নয় একটা ইলেকট্রন মাইনাস হবে, কিন্তু যদি আরো উপরে কক্ষপথ থেকে আসে, এম থেকে আসে বা এন থেকে আসে, তাহলে তো মাঝখানে আরো অনেক ইলেকট্রন থেকে যাবে। ওর জন্য এখানে বি ধরা হয়েছে, যে ধরে নিই আমরা যদি বি খানা ইলেকট্রন যদি থাকে, তাহলে তাহলে এই যে বাইরের ইলেকট্রনটা যদি বি খানা ইলেকট্রন থাকে, তাহলে আমি এখানে দেখাচ্ছি, দেখ, নিউক্লিয়াসে প্লাস জেডি আর বি খানা ইলেকট্রনের মাইনাস বি, এটা তাহলে যোগ হবে, তাহলে টোটাল কত হবে, জেড মাইনাস বি ইন্টু ই। এই এই চার্জটা টানবে ওই একটা ইলেকট্রনকে, ওই বাইরের একটা ইলেকট্রনকে। তাহলে সেই ইলেকট্রনের কি মনে হবে, সেই ইলেকট্রন মনে করবে যে আমার নিউক্লিয়াস এটা, কারণ ও তো জানে যে ওকে টানবে নিউক্লিয়াস জেডি, কিন্তু টানছে তো ওকে এরা। তো এই বাইরের ইলেকট্রনের কাছে কিন্তু এইটাই নিউক্লিয়াস, এটাই কিন্তু পরমাণু ক্রমাঙ্ক বলে মনে হবে, এটাই ওর মনে হবে যে এটাই বোধহয় জেড। ওর জন্য দেখ আমরা এটাকে জেড এফেক্টিভ লিখছি, জেড মাইনাস বি। তাহলে নিউ ইকুয়াল টু কি হয়ে গেল, আর সি জেড মাইনাস বি তার হোল স্কোয়ার ইন্টু এত, মানে জেডটাকে রিপ্লেস করে দিলাম জেড মাইনাস বি দিয়ে। এটা কাদের জন্য করলাম না, বাইরের যে সমস্ত ইলেকট্রন যারা উপর থেকে নিচে নামছে। আর কে আলফার জন্য পার্টিকুলারলি, কে আলফা মানে তো আমরা জানি এল থেকে কেতে আসবে, তো এল থেকে কেতে আসলে তো একমাত্র একটা ইলেকট্রন যদি নামে তাহলে একমাত্র একটা ইলেকট্রন নিচে আছে কেতে, তাই বি এর মানটা 1 হবে আর এটা জেড মাইনাস 1 তার হোল স্কোয়ার হবে, ঠিক আছে? তাহলে দেখ এবার আর সি এগুলো তো সব ধ্রুবক, তাহলে নিউ যেটা, এই যে কম্পাঙ্ক যেটা, সেটা তাহলে প্রপোর্শনাল টু জেড মাইনাস 1 তার হোল স্কোয়ার। নিউটা জেড মাইনাস 1 তার হোল স্কোয়ারের সাথে প্রপোর্শনাল। এই হোল স্কোয়ারটা তুলে দিলে এখানে একটা রুট চলে আসবে, তাহলে রুট নিউ ইকুয়াল টু সামথিং ইন্টু জেড মাইনাস 1, তাহলে আমি বলতে পারছি যে রুট নিউ সেটা জেড মাইনাস 1 এর সাথে প্রপোর্শনাল। তাহলে আমি বলতে পারছি রুট নিউ দিস ইজ প্রপোর্শনাল টু জেড মাইনাস 1, এটা হচ্ছে ফর কে আলফা। আর অন্য যে কিছু যা কিছুর জন্য রুট নিউটা জেড মাইনাস বি এর সাথে প্রপোর্শনাল। এইটা হচ্ছে মোজলের সূত্র, যে রুট নিউটা জেড এর সাথে প্রপোর্শনাল বা নিউ জেড স্কোয়ারের সাথে প্রপোর্শনাল। তো এইটা হচ্ছে মোজলের সূত্র, ঠিক আছে? বইতে মোজলের সূত্র তুই হুট করে বুঝতে পারবি না, তো দেখবি হঠাৎ করে জেড মাইনাস 1 চলে এসেছে, বলে দেবে যে এফেক্টিভ পরমাণু ক্রমাঙ্ক জেড মাইনাস 1, তুই বুঝতে পারবি না যে আসলো কথা দিয়ে জেড মাইনাস 1, প্রবলেম হয়। হ্যাঁ, তো এখানে ওর জন্য আমি পুরো স্টেপ বাই স্টেপ করেছি, যে বোর থিওরি থেকে কি পেয়েছি, আবরণী প্রভাবটা এখানে কি পড়ছে, কে আলফার জন্য আমরা কি ধরছি, বিটাকে 1 ধরছি, চূড়ান্ত কি হবে সেটা, মানে সবার জন্য কি হবে, ঠিক আছে? এটা গেল মোজলের সূত্র। মোজলের সূত্রর গ্রাফটা আগে দেখানো হয়ে গেছে, কই মোজলে, এই যে মোজলের সূত্রের গ্রাফ, ওই যে বললাম না রুট নিউ প্রপোর্শনাল টু জেড মাইনাস বি, এই যে রুট নিউ প্রপোর্শনাল টু জেড মাইনাস বি, অর্থাৎ রুট নিউর সাথে জেড এর যে রিলেশনটা, রুট নিউর সাথে জেড প্রপোর্শনাল আছে, তাই এই যে প্রপোর্শনাল, যেহেতু একটা মাইনাস বি রয়েছে ওর জন্য ইন্টারসেপশনটা মাইনাস বিতে হবে, ওর জন্য একটু ডান দিকে সরানো রয়েছে, ইন্টারসেপশনটা দেখায়নি আর কি, ডান দিকে সরিয়ে দিয়েছে, মাইনাস বি আছে না ওর জন্য। তাহলে এটা হচ্ছে মোজলের সূত্রের গাণিতিক ওই মানে গ্রাফ, খুব ইম্পর্টেন্ট। মোজলের সূত্র এই যে মানে মোজলের সূত্রটা প্রমাণ করা, এই যে মোজলের সূত্রের প্রমাণ আর লেখচিত্র,
এটা টিচারদের ফেভারিট কোশ্চেন আর কি এক্সরে এখান থেকে। আচ্ছা, ওর জন্য আমি এক্সরেটা অনেকটা ডিটেলসে করানোর চেষ্টা করেছি, মানে আছে অল্পই আর কি, তো সেই অল্পটাকেও যতটা বাড়িয়ে দেখানো যায় আর কি। আচ্ছা, এখানে আর আছে যেটা, সেটা হচ্ছে আয়নন শক্তি। আয়নন শক্তি কি, এটা আর আলাদা করে সেরকম বলার কিছু নেই, অলরেডি আমরা পড়ে এসেছি। আয়নন শক্তি বা উত্তেজিত শক্তি কি, এটা হচ্ছে একটা হচ্ছে এক্সাইটেশন এনার্জি, এটা উত্তেজিত শক্তি, আর একটা হচ্ছে আয়োনাইজিং এনার্জি। বেসিক্যালি উত্তেজিত শক্তি মানে কি, একটা ইলেকট্রনকে তুই নিচের কক্ষ থেকে উপরের কক্ষে পাঠিয়ে দিয়েছিস, তাহলে সেটা তো ও শক্তি শোষণ করে গেছে রে বাবা। নিচের কক্ষ থেকে উপরের কক্ষে ও তো শক্তি শোষণ করে গেছে, তাই তো নাকি? এটাকে বলি যে ও এক্সাইটেড হয়ে গেছে। ভূমিস্তর থেকে ইলেকট্রনকে উচ্চতর কক্ষপথে নিতে প্রয়োজনীয় শক্তি, এটাকে আমরা বলছি উত্তেজিত শক্তি। নিম্ন কক্ষ থেকে উচ্চ কক্ষতে দিচ্ছি, এতে ওই অ্যাটমটা এক্সাইটেড হয়ে যাচ্ছে, ইলেকট্রনগুলো উত্তেজিত হয়ে উপরে উঠে যাচ্ছে। এইবার ওই ইলেকট্রনকে এত উত্তেজিত তুই করে দিলি যে ওটাকে ওই অ্যাটম থেকেই বাইরে বের করে দিলি। মানে ইলেকট্রনটাকে এইখান থেকে কে থেকে এলে না, কে থেকে এমেও না, ওকে কে থেকে মানে কে থেকে ডাইরেক্ট ইনফিনিটিতে পাঠিয়ে দিলি। তো ইনফিনিটিতে পাঠিয়ে দেওয়া মানে কি, ও তো মায়া ত্যাগ করে বেরিয়ে যাবে। তা একটা ইলেকট্রন যদি মায়া ত্যাগ করে বেরিয়ে যায়, তাহলে এই পরমাণুটা কি হয়ে যাবে? আয়নীয়। একটা ধনাত্মক আয়ন হয়ে যাবে। এটাকেই বলা হয় আয়নন শক্তি, মানে যে শক্তি বাইরে থেকে প্রদান করলে একটা পরমাণু আয়নে পরিণত হয়ে যায়। কিভাবে না, ওই পরমাণুর কোনো একটা ইলেকট্রনকে ওখান থেকে ঝেঁটিয়ে বাইরে বের করে দেবে, কোনো একটা ইলেকট্রনকে ওইখান থেকে বাইরে বের করে দেবে, একদম ইনফিনিটিতে পাঠিয়ে দেবে, এবং তার ফলে কি হবে, ওই ইলেকট্রনটা মুক্ত হয়ে যাবে এবং এই যে পরমাণুটা সেটা আয়নে পরিণত হয়ে যাবে। তাহলে ভূমিস্তর থেকে ইলেকট্রনকে পরমাণুর বাইরে তথা অসীমে পাঠাতে প্রয়োজনীয় শক্তি, একে বলা হয় আয়নন শক্তি। আয়নন বিভব আছে, আয়নন বিভব সেম জিনিস, যে বিভবের মধ্যে রাখলে পরে ইলেকট্রন অসীমে চলে যাবে। কারণ বিভব দেওয়া মানে কি, কোনো একটা অ্যাটমকে বিভবের মধ্যে রাখা মানে কি, বিভব তো ইলেকট্রনগুলোকে পুশ করছে, তো বিভব তো কার্য করে যাচ্ছে তো কন্টিনিউয়াসলি ইলেকট্রনগুলোর উপরে। এত হাই বিভব দিয়েছি আমি, এত হাই পোটেনশিয়াল দিয়েছি যে ও বেরিয়ে গেছে। এটাকে আয়োনাইজিং বলে। এটা আমরা দেখি যখন আমাদের ফ্লোরোসেন্ট টিউব ছিল আগেকার দিনে, সাদা যে টিউবগুলো হতো, ওগুলো এইভাবেই কাজ করতো। ওগুলো ওগুলোতে একটা চোখ ছিল, চোখটা হচ্ছে খুব হাই ক্যাপাসিটার, একটা হাই ক্যাপাসিটেন্সের ক্যাপাসিটার। যখনই সুইচ অন করতাম, ওটাকে স্টার্টার বলে, যেই সুইচ অন করতাম ওই স্টার্টারটা খুব হাই পটেনশিয়াল ক্রিয়েট করতো ওই বাল্বের দুই পাশে, ওই টিউবের দুই পাশে। এত পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করতো যে এর মধ্যে যে গ্যাস ছিল, গ্যাসগুলো ইনস্ট্যান্টলি আয়োনাইজ হয়ে যেত। আয়োনাইজ হয়ে গিয়ে সেগুলো আয়ন হয়ে যেত, এবং আয়ন হয়ে গিয়ে ওগুলো লাইট দেওয়া শুরু করতো, আয়নিত হয়ে যেত, ফ্লোরোসেন্ট। তো সেই হচ্ছে ব্যাপার তোর, মানে বেসিক্যালি কি, আয়োনাইজড হয়ে ওটা আবার নিচে আসতো, তখন শক্তি ছাড়তো, আবার উপরে উঠছে, আবার নিচে নামছে, এরকম করে। নিচে না নামলে তো আর শক্তি ছাড়তে পারবে না ওরা। তো সেটা হচ্ছে আয়নন শক্তি। এই হচ্ছে উত্তেজিত শক্তি আর আয়নন শক্তি। এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি যে হাইড্রোজেনের জন্য প্রথম কক্ষপথে এনার্জি এটা, দ্বিতীয় কক্ষপথে এনার্জি এটা, আর ইনফিনিটি এনার্জি হচ্ছে এটা। এখন প্রথম উত্তেজিত শক্তি নির্ণয় যদি তুই করতে চাস, তাহলে 1 থেকে ওকে 2-তে পাঠাবি, তাহলে 2-এর শক্তি এটা, 1-এর শক্তি এটা, তাহলে মাইনাস করলে তুই পেয়ে যাবি এতটা। তাহলে তোকে এতটা শক্তি প্রদান করতে হবে, তবেও উত্তেজিত হবে। আর আর এটাকে যদি তুই আয়োনাইজ করতে যাস, আয়নন শক্তি যদি নির্ণয় করতে যাস, তাহলে 1 নম্বর থেকে ওটাকে ইনফিনিটিতে পাঠাতে হবে, অর্থাৎ পুরো 13.6 ইলেকট্রন ভোল্ট শক্তি তোকে দিতে হবে। তার মানে তুই একটা হাইড্রোজেনের একটা ইলেকট্রনকে যদি এত এনার্জি দিস, ও হাইড্রোজেনটা আয়নিত হয়ে যাবে। আর যদি এত এনার্জি দিস, তাহলে হাইড্রোজেনটা এক্সাইটেড হবে, ফার্স্ট একটা এক্সাইটেড স্টেটে যাবে। বুঝতে পারলাম? তো এই হচ্ছে কি অ্যাটম চ্যাপ্টার, আমি কমপ্লিট নোটসটা দিয়ে দিচ্ছি, বই পড়। নিউমেরিক্যাল করাবো পরের দিন, এবং নিউক্লিয়াস করাবো। অ্যাটম নিউক্লিয়াস করিয়ে ওদিকে ডুয়াল নেচার হয়ে গেছে, অ্যাটম নিউক্লিয়াস ডুয়াল নেচার হয়ে যাওয়ার পরে
তারপরে আমি মডার্ন ফিজিক্স পড়াবো, সেমিকন্ডাক্টর ফিজিক্স, তারপরে আমি ওয়েভ অপটিক্স ধরবো এবং শেষে গিয়ে রে অপটিক্স দিয়ে ওটাকে শেষ করে দেবো। ও দাদা এই হোম টাস্কটা দেখবে না যেটা বলেছিলাম? পরে 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 তুই করে রেখেছিস তো? আমি